আপনি প্রতিদিন ফেসবুক, গুগল, ইউটিউব ব্যবহার করেন। কিন্তু কখনো ভেবেছেন কোটি, কোটি ডেটা কোথায় থাকে? ১ সেকেন্ডে সার্চ করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা কিভাবে আসে? এই সবকিছুর পিছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ডিবিএমএস। আজকে আমরা মূলত ডিবিএমএস শিখবো। আমি কয়েকটা পার্টের সম্পূর্ণ অর্থাৎ সেমিস্টার হোক বা জব ইন্টারভিউ হোক যেখানেই আসুক না কেন আপনি যাতে একদমই কোনো ডাউট ছাড়াই আপনি অ্যান্সার দিতে পারেন সেভাবে আমি শেখাবো। প্রথমে আমরা দেখে নিই এখানের মধ্যে কি কি টপিকগুলো আছে। প্রথম যে টপিকগুলো আছে সেটা দেখি এখানে ডিবিএমএস এর প্রত্যেকটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকে আমি করাবো। এখানে আমরা দেখি ডাটাবেজ। প্রথম ক্লাসটা হচ্ছে এই যে প্রথম টপিকটা হচ্ছে ডাটাবেজ বেসিক। ডাটাবেজ কি, ডিবিএমএস কি, তারপর হচ্ছে ডাটাবেজ ভার্সেস ডিবিএমএস কি, ফাইল সিস্টেম, প্রত্যেকটা হচ্ছে আমি এখানে টপিকগুলো লিখে দিয়েছি। সেকেন্ড টপিকটা আমরা পড়াবো ডাটাবেজ ইউজার্স এন্ড কম্পোনেন্টস। দেন হচ্ছে আমরা ডাটাবেজ আর্কিটেকচার, প্রত্যেকটা অর্থাৎ ডিবিএমএস এর হচ্ছে আপনি সেমিস্টার এক্সামের জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি এখানে পাবেন। সবকিছু একদম কমপ্লিট শেখানো হবে। সেজন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে আই হোপ 6 মাসের যে সেমিস্টার পড়া আপনার ভার্সিটিতে থাকে সেটা কিন্তু কয়েকটা আমি যে কয়টা ভিডিও দিব সেগুলোর মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 2-3 বার যদি আপনি সেম ভিডিও বা কিন্তু লেখার সময় অবশ্যই ভিডিও দেখার সময় হচ্ছে আপনি খাতা কলম নিয়ে বসবেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। দেখেন এরপরে ডাটা মডেলস, হায়ারার্কিক্যাল ডাটা মডেল, অর্থাৎ এখানে কোনো টপিকই কিন্তু আমি বাদ দেব না। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, তারপর হচ্ছে এই যে রিলেশনাল মডেল প্রত্যেকটা কি ইন ডিবিএম এর সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, সবগুলোই আমি এখানে পড়াবো। রিলেশনাল অ্যালজেব্রা এটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এসকিউএল, এটা অবশ্যই করাবো। আপনার হচ্ছে থিওরি এন্ড ল্যাব যেভাবে আসে প্রত্যেকটা জিনিসই করাবো। তারপর ডিএমএল, ডিসিএল, টিসিএল, কনস্ট্রেন্টস, প্রত্যেকটা টপিক কিন্তু আমি এখানে লিখেছি। টোটাল আমি এখানে হচ্ছে 19টা হচ্ছে টপিক দিয়েছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকের উপর ক্লাস নেওয়া হবে। আজকে আমরা প্রথমে দেখি ডিবিএমএস এ ডাটাবেস বেসিক যে টপিকটা হচ্ছে সেটার উপরে ক্লাসটা দেখি সম্পূর্ণ। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ডাটাবেস। আমাদের অবশ্যই জানতে হবে ডাটাবেস এর আগে আমরা ডাটা কি সেটা জানি। আমরা যদি কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন নিতে চাই তখন আমাদের যদি মনে করি যে কোনো একটা স্টুডেন্টের হচ্ছে রোল অথবা নাম, এই যে সিঙ্গেল যদি আমরা কোনো একটা হচ্ছে যদি বলি এখানে কারো রোল হচ্ছে 1 বা 101 অথবা নাম যদি দিই আমি রহিম, এগুলো হচ্ছে এই যে সিঙ্গেল সিঙ্গেল যেগুলো এই ইনফরমেশন এগুলো হচ্ছে মূলত আমাদের কি হবে ডাটা। এখন ডাটাবেস কি? ডাটাবেস হচ্ছে আমি যদি একটা স্টুডেন্টের হচ্ছে নাম প্লাস হচ্ছে সে কোন গ্রুপে পড়ে, কোন ডিপার্টমেন্টে পড়ে, তার রোল, তার অ্যাড্রেস, এইসব জিনিস যদি আমি সবগুলো যদি একটা সুন্দর করে কয়েকটা স্টুডেন্ট একটা স্কুলের কয়েকজন স্টুডেন্টের সুন্দর করে যদি প্রত্যেকটা ডাটাবেস আমরা রোলের জায়গায় রোল নেই এগুলো যদি সাজিয়ে লিখি তখন সেটাই হবে আমাদের ডাটাবেস। অর্থাৎ এখন পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হবে, এই যে পরীক্ষায় আসলে সেটা আমাদের করতে হবে কি, তাহলে দেখি আমরা আমরা পরীক্ষা কিভাবে লিখবো ডাটাবেস কি। ডাটাবেস হচ্ছে কি, ডাটাবেস ইজ অ্যান অর্গানাইজড কালেকশন of related data stored electronically so that the data can be easily accessed, managed, updated and retrieved. এখন অর্থাৎ ডাটাবেস হচ্ছে আমাদের এমন ভাবে ডাটাগুলো সাজানো থাকবে যেগুলো আমরা কি করতে পারবো, ইজিলি অ্যাক্সেস করতে পারবো, ম্যানেজ করতে পারবো, আবার চাইলে আপডেট করতে পারবো, রিট্রাইভ, অর্থাৎ হচ্ছে আমরা পুরোনো ডাটাগুলো কিন্তু আবার চাইলে ফেরত আনতে পারবো। এই যে মূলত এক কথায় সেটা বলতে গেলে a database stores that in a structured and systematic way, অর্থাৎ আমাদের যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো কি করা, সাজানো আকারে অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে যে সাজানো থাকবে সেটাই হচ্ছে সব মিলে ডাটাবেস। কারণ এক্সাম্পল এখানে আমি এক্সাম্পল দিয়েছি, একটা এক্সাম্পলটা কি সেটা দেখি। এক্সাম্পল হচ্ছে স্টুডেন্ট ডাটাবেস দিয়েছে, একজন স্টুডেন্ট, এখানে দুইজন স্টুডেন্টের আমি আলাদা আলাদা হচ্ছে রোল নেম ডিপার্টমেন্ট আর সিজিপিএ, তারপর হচ্ছে যে 101 102 রোল নেমের জায়গায় নেম লিখেছি, আবার ডিপার্টমেন্টের জায়গায় ডিপার্টমেন্ট, সিজিপিএ থেকে সিজিপি, এই সম্পূর্ণটা মিলেই হচ্ছে আমাদের ডাটাবেস। অর্থাৎ এই যেখানে লিখেছি অল স্টুডেন্ট রিলেটেড। এখন আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ইজ ডাটাবেস, গিভ অ্যান এক্সাম্পল। যে ডাটাবেসটা কি, ডাটাবেস হচ্ছে a database is an organized collection of related data stored electronically so that data can be easily accessed, managed, update and retrieved. Retrieve মানে কি বলেছিলাম, পুরোনো ডাটা যদি আমরা
ফেরত আনতে চাই সেটাকে বলা হয় রিট্রিভ। আর ম্যানেজ, আপডেট, অ্যাক্সেস এগুলো বোঝা যাচ্ছে। দেন এক্সাম্পলটা কি হবে, এই যে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আপনি পরীক্ষায় এটা লিখলেই হবে। যে রোল নেম, ডিপার্টমেন্ট, সিজিপি, আপনি যদি অ্যাড্রেস অ্যাড করতে চান আরো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা না। অর্থাৎ হচ্ছে কি যে অল স্টুডেন্ট রিলেটেড ডাটা, যে এই ডাটাগুলো আমরা কি করতে পারবো, চাইলে আপডেট করতে পারবো, কোনোটা চাইলে ডিলিট করতে পারতেছি। আবার ডাটাবেস, এরপরে দেখি আমরা ম্যানেজমেন্ট, ডিবিএমএস থেকে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে। এখন আমরা যে ডাটাবেস গুলো কোথায় রাখবো, তার জন্য অফকোর্স একটা সফটওয়্যার দরকার, যেহেতু এটা কি ইলেকট্রনিক্যালি বলা হয়েছে। এখন সেটার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন সেটাকে আমরা বলি কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে ডিবিএমএস মূলত বলা হয়। যে আমরা ডাটাগুলো সাজাবো, কোথায় লিখবো, কোথায় স্টোর করবো, কোথায় কোথায় হচ্ছে কি করা হবে, রিট্রাইভ করা হবে, অথবা হচ্ছে কি ক্রিয়েট ডাটাবেস, আপডেট এন্ড ডিলিট ডাটা, কন্ট্রোল, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। এই সবগুলোর জন্য আমরা কি করতে হবে, আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হয় যেটা ডিবিএমএস বলা হয়। এটা দিয়ে কি করা হয়, এই যে DBMS is a software that allows users to create databases, store data, retrieve, তারপর আপডেট, ডিলিট, কন্ট্রোল, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। প্রত্যেকটা কি করে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করা হয়। এখন মূলত আমাদের এই যে DBMS is a software system, এটা কি একটা সফটওয়্যার সিস্টেম used to manage databases efficiently. পপুলার ডিবিএমএস এক্সাম্পল গুলো দিতে হবে। এটা হচ্ছে যে মাইএসকিউএল, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, আপনারা জাস্ট দেখে নেবেন এতটুকু। এখন আমরা প্রথমে কি দেখেছি, ডাটাবেস কি, ডাটাবেস বলা হয়েছে কি আমাদের যে কোনো ডাটা কি করতে হবে, স্টোর করতে পারে, আপডেট করা অথবা রিট্রাইভ করা, এগুলোই হচ্ছে আমাদের ডাটাবেস। সাজানো একটা কি হবে, সবগুলো একটা সমষ্টি আকারে সাজানো থাকবে সুন্দর করে, যেটা হচ্ছে রোলের জায়গায় রোল, নেমের জায়গায় নেম, যদি স্টুডেন্টের ইনফরমেশন হয় বা অন্য কোনো ইনফরমেশন হলে সেটাও সেম সুন্দর করে যদি সাজানো থাকে, ডাটাগুলো যদি জমা থাকে ওভাবে স্টোর করা থাকে, তখন সেটা হচ্ছে ডাটাবেস। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমাদের একটা সফটওয়্যারের মাধ্যমে যে ডাটা বেস গুলো আমাদের সাজানো থাকে, সেটাই হচ্ছে যে সিস্টেমের মাধ্যমে থাকে সেটাকে কি বলা হয়, ডিবিএমএস বলা হয়। আর এর পপুলার যে ডিবিএমএস যেগুলো আছে সেগুলোর এক্সাম্পল কিন্তু আমি এখানে দিয়েছি, দেখে নেবেন। এরপরে আসি ডিফারেন্স বিটুইন ডাটাবেস এন্ড ডিবিএমএস। ডিবিএমএস, এই যে ডিবিএমএস এন্ড ডাটাবেস এর মধ্যে আমাদের পার্থক্যটা কি সেটা দেখতে হবে। আমরা এই যে বলেছি ডাটাবেস কি করতে হচ্ছে, ডাটাবেস কি করতেছে আমাদের এই যে কালেকশন অফ ডাটা, আর ডিবিএমএস এর কাছ থেকে সফটওয়্যার টু ম্যানেজ ডাটা। এটা কি করে আমাদের ডাটা পরিচালনার কি হবে, এটা সফটওয়্যার হবে। আর এটা কি মূলত ডাটা সংগ্রহ করে। ডাটাবেস এর কাজটা হচ্ছে মূলত ডাটা সংগ্রহ করে, আর এটা হচ্ছে যে ডাটাগুলো সংগ্রহ করেছে সেটাকে পরিচালনা করাই হচ্ছে মূলত ডিবিএমএস এর কাজ। দেন এরপরে হচ্ছে স্টোরস ইনফরমেশন, অর্থাৎ কি করে, এটা শুধুমাত্র তথ্য সংগ্রহ করে, সংরক্ষণ করে। আর এটার ক্ষেত্রে কি হবে, ডিবিএমএস এর ক্ষেত্রে কি করে, ডাটা অ্যাক্সেস, কন্ট্রোল, মডিফাই সবকিছুই কিসের কাজ, ডিবিএমএস এর কাজ। এটা শুধুমাত্র আমাদের তথ্য সংরক্ষণ করবে ডাটাবেস। এরপরটা কি, এরপরটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে নিষ্ক্রিয়। আর এটা অ্যাক্টিভ, কারণ এটা আমাদের এই যে কন্ট্রোল, অ্যাক্সেস, মডিফাই ডাটা করতেছে। এখন এক্সাম্পল কি স্টুডেন্ট টেবিল। আর এটা কি হবে, এই যে মাইএসকিউএল, এখানে যেগুলো দেওয়া হয়েছে ওরাকল, তারপরে এসকিউএল, মঙ্গোডিবি, এই সবগুলোই হচ্ছে আমাদের কিসের, ডিবিএমএস এর এক্সাম্পল। আর ডাটাবেস মূলত কি কালেকশন অফ ডাটা। আর এটা কিন্তু যে ডাটাগুলো আমরা কালেক্ট করতেছি সেটাকে সাজানো, ম্যানেজ করা, কন্ট্রোল করা, অ্যাক্সেস করা, মডিফাই করা, সেটার কাজটা হচ্ছে কিসে করে, ডিবিএমএস। এটা কাজে হচ্ছে ডিবিএমএস এ করবে। মূলত এক কথায় বলতে গেলে ডাটাবেস মিনস হচ্ছে ডাটা, আর ডিবিএমএস হচ্ছে সফটওয়্যার, এমন একটা সফটওয়্যার যেটা কি করে ম্যানেজ করে ডাটাকে। এরপরে আসি এবার আমরা ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস। এখন ফাইল সিস্টেম আমরা অফিসে দেখি না, এখনো পর্যন্ত কিন্তু কাগজে আমাদের হচ্ছে কোনো হচ্ছে দেখা যায় তথ্য কাগজে, কারো স্টুডেন্টের ডাটা এগুলো কিন্তু লেখা হয়। আবার ডিবিএমএস এটা তো হচ্ছে ডিজিটাল ওয়ে, এটা বলতে পারেন আপনি অ্যানালগ ওয়ে। এখন ফাইল সিস্টেমের কাজটা কি, এটা কি করে টেক্সট ফাইল আর এক্সেল শিট, সেপারেট ফোল্ডার্স, এটা আমাদের আলাদা আলাদা প্রত্যেকটা কি করে, এই যে এখানের মধ্যে টেক্সট ফাইল আকারে থাকে, অথবা এক্সেল শিট আকারে থাকে, অথবা আলাদা আলাদা ফোল্ডার আকারে। এরপর এটার প্রবলেম গুলো দেখি আমরা। ফাইল সিস্টেমের যে কিভাবে থাকে, এটা ডাটা স্টোর গুলো কি কি আকারে থাকতে পারে, টেক্সট ফাইল,
এক্সেল শিট অথবা সেপারেট আলাদা ফোল্ডারে থাকতে পারে। আর এটার প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কি আমাদের মূলত বেশি ডাটা লাগে। এই যে আমাদের হাই ডাটা রিডান্ডেন্সি, ডাটা ইনকনসিস্টেন্সি, তারপর হচ্ছে পোর সিকিউরিটি অর্থাৎ দুর্বল নিরাপত্তা, নো কনকারেন্সি কন্ট্রোল, কোনো কন্ট্রোল কনকারেন্সি কন্ট্রোল নেই, এরপর ডিফিকাল্ট ব্যাকআপ এন্ড রিকভারি। অর্থাৎ সেটা কি করে আমাদের ওই যে ব্যাকআপ কোনো ডাটাকে, আমরা যে পুরোনো ডাটা ডিবিএমএস এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, রিট্রাইভ করতে পারি, অর্থাৎ ডাটাবেসকে কি করতে পারি, ডিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে যদি থাকে সেটাকে কি করতে পারি, পুরোনো ডাটাকে আবার ফিরিয়ে আনতে পারি। বাট ফাইল সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই কঠিন একটা ব্যাপার। এরপরে দেখি এখন অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস ওভার ফাইল সিস্টেম। এটা মূলত কি হবে, ফাইল সিস্টেমের তুলনায়, এই যে ফাইল সিস্টেমের তুলনায় আমাদের ডিবিএমএস এর যে সুবিধাগুলো, সেটা ডিবিএমএস কি সেটা কিন্তু আমি ওখানে বলেছি এর আগে। এখন ফাইল সিস্টেম, ফাইল সিস্টেমের কাজগুলো কি কি, কিভাবে থাকে, কি আকারে থাকে সেটাও বলা হয়েছে। এটার মধ্যে আমাদের সুবিধাগুলো কি কি? সুবিধাগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস ওভার ফাইল সিস্টেম। সেটা কি হবে, অর্থাৎ ফাইল সিস্টেম এটার সাথে তুলনা করতেছে ডিবিএমএস এর সুবিধাগুলো কি কি। এটা কি করে, এই যে আমাদের এখানে যে প্রবলেম গুলো, ফাইল সিস্টেমের যে প্রবলেম গুলো বলা হয়েছে, হাই ডাটা রিডান্ডেন্সি, সেটাকে হাই ডাটা, এটাকে কি করে, ডাটা রিডান্ডেন্সি কে কমায়, রিডিউসড হবে সেটা। এরপর ডাটা ইনকনসিস্টেন্সি, সেটা তার অর্থাৎ বিপরীত হবে, বেটার ডাটা কনসিস্টেন্সি। দেন হচ্ছে এটাতে পুয়ার সিকিউরিটি, এটাতে কি হবে আমাদের ডিবিএমএস এর ক্ষেত্রে স্ট্রং সিকিউরিটি। দেন হচ্ছে এটা কি বলছে, নন কনকারেন্সি কন্ট্রোল, এটার ক্ষেত্রে হচ্ছে মাল্টি ইউজার অ্যাক্সেস, অনেকগুলা হচ্ছে আমরা ডাটা একসাথে বের করে নিতে পারি। আর এটা ডিফিকাল্ট ব্যাকআপ এন্ড রিকভারি, বাট এটাতে অটোমেটিক ব্যাকআপ এন্ড রিকভারি করা যায়। তো আমাদের যদি বলা হয় এখন এই যে ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে তফাৎটা, যদি ডিফারেন্সটা আমাদের লিখতে বলে, তখন আমাদের কি করতে হবে, এই যে হাই ডাটা রিডান্ডেন্সি একটা যদি আমরা মনে রাখি, তার বিপরীতটাই আমাদের ডিবিএমএস। এটার ক্ষেত্রে হাই ডাটা রিডান্ডেন্সি, এটার ক্ষেত্রে কি হবে, রিডিউসড, হাই এর জায়গায় কি হবে, রিডিউসড হবে, অর্থাৎ কমবে। দেন এরপর হচ্ছে ডাটা ইনকনসিস্টেন্সি, এরপর এটা কি হবে, বেটার ডাটা কনসিস্টেন্সি। পুয়ার সিকিউরিটি, সেটা স্ট্রং সিকিউরিটি। এটা একটা পারলে আর একটু লিখতে পারবেন খুব ইজিলি। এই যে আমি এখানে আবার আলাদা করে দিয়েছি। যেটা ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর তফাৎটা যদি লিখতে বলা হয়, সেটা আমাদের কি হবে, এই যে রিডান্ডেন্সি এক্সিস্ট, এরপর এটাতে কি হবে, মিনিমাইজ। এখান থেকে এইটাই খুব ইজি আসলে। তারপরে এটা দেখে নেবেন একবার, ম্যানুয়াল ব্যাকআপ, অটোমেটিক রিকভারি। এরপরে আসি এবার ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডাটাবেস, অর্থাৎ আমাদের কি এখানে ডাটাবেসের বৈশিষ্ট্যটা দেখতে হবে। এখন আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডাটাবেস। এটার ক্ষেত্রে কি দেখি, এ গুড ডাটাবেস হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ মূলত হচ্ছে আমাদের একটা ভালো ডাটাবেসের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে, ইন্টিগ্রেটেড, এটাতে কি করে সব ডাটা একসাথে থাকে, একসাথে সংরক্ষিত থাকে অর্থাৎ জমা থাকে। এরপর শেয়ার, এটার ক্ষেত্রে কি হয়, আমাদের একাধিক ব্যবহারকারী ইউজ করতে পারে, এই যে মাল্টিপল ইউজার্স ক্যান অ্যাক্সেস ডাটা। দেন হচ্ছে কনসিস্টেন্ট, সেটার কাজটা কি, ডেটা সঠিক, এই যে ডেটা রিমেইনস অ্যাকুরেট, অর্থাৎ আমাদের কি করে, ডেটা সঠিক আর নির্ভুল থাকে। দেন সিকিউর, এটা কি করে, ওই যে যেগুলা আমাদের অনুমোদিত, সরি, অনুমোদিত হয় সেগুলো কি করে আমাদের প্রতিরোধ করা, অর্থাৎ প্রবেশে বাধা দেয়। দেন হচ্ছে পারসিস্টেন্ট, এটার কাজটা কি, ডাটা ইজ স্টোর পার্মানেন্টলি, এটা স্থায়ীভাবে কিন্তু সংরক্ষিত থাকে। তাহলে আমাদের ডেটাবেসের বৈশিষ্ট্যগুলো কি কি, ইন্টিগ্রেটেড, যেটা হচ্ছে মূলত ইন্টিগ্রেটেড বলতে ডাটা ইজ স্টোর টুগেদার। দেন হচ্ছে শেয়ার, এটা মাল্টিপল ইউজার্স ক্যান অ্যাক্সেস ডাটা, কারণ একসাথে অনেকেই কিন্তু ডাটা অ্যাক্সেস হয়, অর্থাৎ আমরা যে ফেসবুক বা গুগল ক্রোম এগুলোতে যখন একটা ডাটা আমরা সার্চ করি, আমরা সেম অনেকেই কিন্তু ওই সময় কিন্তু ডাটা সার্চ করতেছে, তো ওখানে ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। এটাই মূলত এটা বৈশিষ্ট্য ডাটাবেজের। দেন হচ্ছে ইনকনসিস্টেন্ট, ডাটা রিমেইনস অ্যাকুরেট, এটা কি করে, নির্ভুল আর সঠিকটাই প্রদান করে। দেন সিকিউর, যেগুলো অননুমোদিত সেগুলো কি করে আমাদের প্রবেশে বাধা দেয়। দেন হচ্ছে পারসিস্টেন্ট, ডাটা ইজ স্টোর পার্মানেন্টলি, এটা হচ্ছে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এরপর আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ডাটাবেসেসটা দেখি। অ্যাপ্লিকেশনস অফ ডাটাবেস কি কি, যেটা হচ্ছে আমাদের মূলত ডাটাবেসের ব্যবহার ক্ষেত্রটা। ডাটাবেসেস আর ওয়াইডলি ইউজড ইন
অবশ্যই সেটা আমরা দেখি। এই যে ব্যাংকিং সিস্টেম, ইউনিভার্সিটি এন্ড কলেজ সিস্টেম, ই কমার্স, হসপিটাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে ডাটাবেজের ব্যবহারটা আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে ইউনিভার্সিটি এন্ড কলেজ সিস্টেম, ব্যাংকিং, এটা আপনারাও আপনাদের পরীক্ষায় যদি আসে যে আমাদের অ্যাপ্লিকেশন সব, এটা ডেটাবেজের কি কি আছে অ্যাপ্লিকেশন, সেগুলো কি কি বলা যায়, ব্যাংকিং সিস্টেম, ই কমার্স, কোথায় কোথায় সেটা ব্যবহার হচ্ছে, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ডাটাবেজ ব্যবহার করা হয়। এরপরে দেখি আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট, আমরা যে সফটওয়্যারের মাধ্যমে ডাটা স্টোর করি সেটার অ্যাডভান্টেজ থেকে, এটার সুবিধা কি, সেটা কিন্তু আমি ওখানে বলেছি। রিডিউস ডাটা রিডান্ডেন্সি, এনশিওর ডাটা কনসিস্টেন্সি, দেন প্রোভাইড স্ট্রং সিকিউরিটি, ইজি ডাটা অ্যাক্সেস, সাপোর্ট ব্যাকআপ এন্ড রিকভারি, এটা কি করা হয়, অটোমেটিক হয়, মেনটেন্স ডাটা ইন্টিগ্রিটি। আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি হয়, হাই ইনিশিয়াল কস্ট, এটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রাথমিক খরচটা বেশি, অর্থাৎ আপনার সফটওয়্যার এগুলোর ক্ষেত্রে খরচটা বেশি, কমপ্লেক্স সিস্টেমটা একটু জটিল, জানা থাকতে হবে। দেন হচ্ছে রিকোয়ার স্কিল ম্যান পাওয়ার, কারণ সিস্টেম যেহেতু জটিল, ওটাকে চালানোর জন্য তো আপনার ম্যান পাওয়ার লাগবে, দক্ষ জনশক্তির দরকার প্রয়োজন। দেন হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ডিপেন্ডেন্সি, এটা কি করে, হার্ডওয়্যার সফটওয়্যারের উপর নির্ভরশীল। আর রিয়েল লাইফ এক্সাম্পল দেখি আমরা এখন, রিয়েল লাইফ ওই যে বলেছিলাম শুরুতে, কিন্তু আমি বলেছিলাম ফেসবুকের কথা, যেটা ইউজার প্রোফাইলস থেকে ডাটাবেস, দেন পোস্ট, লাইক, কমেন্টস, এগুলো হচ্ছে ডাটাবেস। ডাটা ইজ ম্যানেজড বাই, কিসে এগুলো ম্যানেজ করে, এই যে পোস্ট, লাইক, কমেন্টস, এগুলো ম্যানেজ করে ডিবিএমএস। আর ডিবিএমএস কি কি বলেছিলাম, মাইএসকিউএল, ওরাকল, এইসবই হচ্ছে অ্যাপ্লিকেশন। দেন দেখি উইদাউট ডিবিএমএস, এখানে একটা কথা লেখা হয়েছে, উইদাউট ডিবিএমএস লার্জ প্ল্যাটফর্মস লাইক ফেসবুক কুড নট ফাংশন, কিন্তু কারণ ডিবিএমএস ডাটা ছাড়াই আপনি ফেসবুকে যে ইনফরমেশন সেগুলো কিভাবে পাবেন, কারো প্রোফাইলে যে লাইক কমেন্ট এইসবও তো আপনি দেখতে পাবেন না কোনো কিছু, সেজন্য কি বলা হয়েছে, উইদাউট ডিবিএমএস লার্জ প্ল্যাটফর্মস লাইক ফেসবুকের মতো প্ল্যাটফর্ম গুলো কিন্তু কল্পনাও করা যায় না। এরপরে দেখি 2 নম্বর টপিকটা আমরা দেখি। প্রথম টপিকে আমরা কি কি দেখেছি, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল, ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস, প্রত্যেকটা জিনিসই করেছে, আপনারা দেখে নেবেন এটা। এরপরে দেখি টপিক 2 নম্বর টপিকে আমরা কি দেখেছি, ডেটাবেস ইউজার্স এন্ড কম্পোনেন্টস। ডেটাবেস ইউজার্স এন্ড কম্পোনেন্টস মূলত হচ্ছে ডেটাবেস ব্যবহারকারী কারা আর ধরন কি, সবগুলো দেখাবো। প্রথমে আমরা দেখি ডেটাবেস ইউজার্স কি। Database users is a systems are used by different types of users depending on their roles and responsibilities. এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহারকারী কিন্তু ডাটাবেস সিস্টেমটা ব্যবহার করে, যেটা হচ্ছে কি করে, ডিপেন্ডিং অন দেয়ার রোলস এন্ড রেসপন্সিবিলিটিস, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে আর রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব রয়েছে। এখন টাইপস অফ ডাটাবেস ইউজার্স, ডাটাবেস ইউজারের মধ্যে কি কি টাইপ আছে সেটা দেখে আমরা। প্রকারভেদ হচ্ছে আপনার ডিবিএ, এই যে ডিবিএ, ডি মানে হচ্ছে ডিবি, এটা মূলত বোঝাই হচ্ছে ডাটাবেস, এ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এটা এই যে ডিবি, এটা কি মূলত ডাটাবেসের আমাদের প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যিনি হচ্ছে পুরো ডাটাবেস সিস্টেম কি করে, পরিচালনা রক্ষণাবেক্ষণ করেন। এই যেখানে লেখা হয়েছে যেটা ইংলিশে, রেসপন্সিবল ফর ম্যানেজিং এন্ড মেইনটেইনিং দ্য ডাটাবেস, এটা মূলত ডিবিএ। এই যে ডাটাবেস ইউজারের মধ্যে পার্থক্য আমাদের যে কত ধরনের আছে সেটা, প্রথমটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এখন অ্যাডমিনিস্ট্রেটর কি করে, মূলত হচ্ছে প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যিনি কি করে, পুরো ডাটাবেস সিস্টেম পরিচালনা আর রক্ষণাবেক্ষণ করে। এই যে এটা কাজগুলো কি কি, টাস্ক ইনক্লুড হচ্ছে প্রথমে আমাদের ডাটাবেস সফটওয়্যার কি করে, ইনস্টল করা, দেন হচ্ছে আমাদের কি করে, ডাটাবেস কি করে, টেবিল স্ট্রাকচার এগুলো কি করে, ক্রিয়েট করে। এরপরে কন্ট্রোল এন্ড ইউজার অ্যাক্সেস, ব্যবহারকারী কি করে, অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। দেন হচ্ছে এনশিওর সিকিউরিটি এন্ড ব্যাকআপ, ডেটা সিকিউরিটি ও ব্যাকআপ নিশ্চিত। এই যে আমি এখানে প্রত্যেকটা কিন্তু ইংলিশ, কারণ আমাদের ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ইংলিশ ভার্সনে সবকিছু ইংলিশে লিখতে হবে, এই জন্য ইংলিশে আমি এগুলো প্রত্যেকটাই এখানে নোট করেছি আপনাদের জন্য। পরীক্ষায় বা আপনি যদি বাইরের দেশে কোনো ফরেন কোম্পানিতে, তাহলে তো আপনাকে অ্যান্সার এভাবে ইংলিশে দিতে হবে, দ্যাটস ওয়াই আমি এভাবে ইংলিশে প্রত্যেকটা লিখেছি। আর ওটা তো একবার যদি আপনি আসলে আমার সাথে সাথে করেন, তাহলে আই হোপ, মানে আপনি যদি একবার না বোঝেন, কোনো কিছু যদি না বোঝেন, কমেন্টে লিখবেন, আমি অবশ্যই আবার বোঝানোর চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। দেন
এরপরে দেখেন এক্সাম্পল দিয়েছে এখানে ইউনিভার্সিটি ডিবিএম মানে স্টুডেন্ট ডাটাবেস। এটা কি বলেছে, একটা বিশ্ববিদ্যালয়ের মূলত কি করা হয়, স্টুডেন্ট ডাটাবেস পরিচালনা করাটাই হচ্ছে মূলত ডিবিএম। আচ্ছা, দেন হচ্ছে ডাটাবেস ডিজাইনার। ডাটাবেস ডিজাইনার কি করে, ডাটাবেসের কাঠামো ডিজাইনটা, আমরা কিন্তু আরেকটা শব্দের এই যে স্কিমা এই শব্দটার সাথে পরিচিত হয়। ডাটাবেসে আমাদের ডিজাইনটা অর্থাৎ আমাদের এই যে টেবিল রো এই ধরনের এগুলো হচ্ছে ডিজাইনটা, আমাদের যে মানে যেটা কাজ সেটাকে বলা হয়, ডিজাইনটাকে বলা হয় মূলত স্কিমা। এই যে ডিজাইন দ্য ডাটাবেস স্ট্রাকচার আর স্কিমা, এটা মূলত কি করে, ডাটাবেসের কাঠামো ডিজাইন করে ডিজাইনারে। এটার কাজটা কি, এরা কি কি সিদ্ধান্ত নেয়, ডিজাইনার কি কি সিদ্ধান্ত নিতে পারে, মূলত কি ধরনের ডাটা স্টোর করা হবে, আর হচ্ছে এখানের মধ্যে কোন টেবিলের সাথে কোন টেবিল রিলেটেড থাকবে, দেন হচ্ছে ডাটা টাইপস এন্ড কনস্ট্রেন্ট গুলা কি হবে, সেগুলো আমাদের ডাটাবেস ডিজাইনারে সিদ্ধান্ত নেয়। দেখি আমরা আবার একটা জিনিস দেখি, আমাদের হচ্ছে ডাটাবেস ইউজার্স। প্রথমে হচ্ছে আমরা দেখতেছি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তার কাজটা কি, তার কাজ হচ্ছে মূলত আমাদের এই যে এখানে সম্পূর্ণ ডাটাকে কি করা, তার সংরক্ষণ করা, ডাটা ম্যানেজ করা। আর ডাটাবেস ডিজাইনের কাজ কি, এই যে কি ডাটা স্টোর করবে, দেন হচ্ছে কি ধরনের এই যে তারপরে কোন টেবিলের সাথে কোন টেবিল সম্পর্কিত থাকবে, আর ডাটা টাইপ আর কনস্ট্রেন্ট এগুলো কি হবে সেগুলো ডিজাইনারে সিদ্ধান্ত নেয়। দেন হচ্ছে ইন্ড ইউজার্স অর্থাৎ শেষ ব্যবহারকারী কারা, পিপল হু ইন্টারেক্ট উইথ দ্য ডেটাবেস ফর ডেইলি অপারেশন, অর্থাৎ আমরা সাধারণ যারা আছে তারা। প্রথম কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, দেন হচ্ছে ডিজাইনারের কাজ, অর্থাৎ ডিজাইনাররা আপনার ডাটাবেস গুলা কি কি রাখবে ডিবিএমএস এর মধ্যে সেগুলো ডিসিশন নেয়। দেন হচ্ছে এবার ইন্ড ইউজার্স কারা, যারা মূলত আমরা দৈনন্দিন জীবনে যে কোনো কিছুর জন্য ডাটাবেসটা ব্যবহার করতেছি তারাই হচ্ছে আমরা ইন্ড ইউজার্স। এখন আমি আবারও বলতেছি, আমাদের প্রথমে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, দেন হচ্ছে ডিজাইনার, দেন হচ্ছে ইন্ডিউজার কারা, যে সাধারণ মানুষ প্রত্যেকদিন যারা ডেটাবেসটা ব্যবহার করতেছে সেটাই হচ্ছে, তারাই হচ্ছে মূলত ইন্ডিউজার। এই যে এখানে শুরু থেকে আমি আবার বলতেছি ডাটাবেস ইউজার করার, এই যে ডিবিএ, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, দেন হচ্ছে ডিজাইনার, দেন হচ্ছে ইন্ডিউজার। এটা কিন্তু কারা, যারা হচ্ছে সাধারণ মানুষ ডাটাবেস ইউজ করতেছে ডেইলি কাজের জন্য তাদের। এখন ইন্ডিউজার আবার কয়েক ধরনের আছে, ক্যাজুয়াল ইউজার্স, দেন হচ্ছে নাইভ ইউজার্স, সফিস্টিকেটেড ইউজার্স। এইদের মধ্যে দেখি এখানের মধ্যে মূলত মাঝে মাঝে যদি আমাদের ডাটাবেস ব্যবহার করে কোয়েরি বা রিপোর্ট দেখা হয় সেটা হচ্ছে ক্যাজুয়াল। আর যেমন হচ্ছে ম্যানেজার্স, দেন হচ্ছে আবার এখানের মধ্যে ব্যাংক টেলার্স ইউজিং ট্রানজাকশন স্ক্রিন, এটা হচ্ছে নাইভ ইউজার্স কারা, যারা হচ্ছে নিয়মিত ডেটাবেস ব্যবহার করে কিন্তু প্রি ডিফাইন্ড স্ক্রিন বা ফর্ম দিয়ে, মানে এই যে প্রি ডিফাইন্ড অপারেশন ফর্মের মাধ্যমে, এই যে ব্যাংক টেলার ইউজিং ট্রানজাকশন এগুলা ফর্মের মাধ্যমে করতে হয়, তারা হচ্ছে নাইভ ইউজার্স। দেন সফিস্টিকেটেড ইউজার্স কারা, যারা হচ্ছে আপনার কি করে অ্যাডভান্সড কোয়েরি ব্যবহার করবে, অ্যানালিটিক্যাল টুল বা প্রোগ্রাম ব্যবহার করে, তারাই হচ্ছে মূলত এই যে অ্যাডভান্স কোয়েরিজ, অ্যানালাইটিক্যাল বিশ্লেষণের যে টুল যন্ত্রপাতি এইসব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যারা ইউজ করে তারাই মূলত হচ্ছে সফিস্টিকেটেড ইউজার্স। ইন্ডিউজার আবার তিন ধরনের বলা হয়েছে এখানে। দেন 4 নম্বরটা কি আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স রাইট প্রোগ্রামস অর অ্যাপ্লিকেশনস দ্যাট কি করে, মূলত এখানে হচ্ছে এমন একটা প্রোগ্রাম বা অ্যাপ তৈরি করেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামারদের কাছ থেকে এমন একটা প্রোগ্রাম বা অ্যাপ তৈরি করেন যেটা হচ্ছে ডেটাবেসের সাথে কাজ করে। যেমন হচ্ছে আমরা বলতে পারি এই যে ডেভেলপার্স ক্রিয়েটিং অ্যাপ, ব্যাংকিং অ্যাপ, ই কমার্স প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ফিচার্স, আমাদের ডেটাবেসের সাথে কানেক্ট করে আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের দৈনন্দিন জীবনে যে কাজ, যদি সোশ্যাল মিডিয়া কোনো একটা ওয়েবসাইট যদি আপনি করতে চান সেটার সাথে তো ডাটাবেসটা কানেক্ট করতে হবে। এটাই মূলত হচ্ছে যে ব্যাংকিং অ্যাপ ডেভেলপার, দেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপার অথবা সোশ্যাল মিডিয়া ফিচার তৈরি করে ডেভেলপারের, এটা কাদের কাজ, এটা কারা করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্সরা করে। এরপর আসে আবার হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ। আচ্ছা কম্পোনেন্টসটা দেখি, তারপরে হার্ডওয়্যার কম্পোনেন্টস এর মধ্যে মূলত কম্পোনেন্টস অফ ডিবিএমএস,
ডিবিএমএস এর মূলত কয় ধরনের কম্পোনেন্টস আছে? 5 মেইন কম্পোনেন্টস। একটা হচ্ছে হার্ডওয়্যার, যে মূলত 5টা প্রধান উপাদান নিয়ে গঠিত। 5টা প্রধান উপাদান যেগুলো হচ্ছে মূলত একসাথে কাজ করে কি করে? আমাদের ডেটাবেস সিস্টেমকে কার্যকর করে। ডেটাবেস সিস্টেমকে কার্যকর করার জন্য আমাদের 5 ধরনের কম্পোনেন্টস রয়েছে। এগুলো কি কি? প্রথমটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের কাজটা কি? আমাদের ডিবিএমএস চালানোর জন্য প্রয়োজনীয় সব ফিজিক্যাল ডিভাইস গুলাই হচ্ছে মূলত আমাদের হার্ডওয়্যার। যেমন কম্পিউটার, এইচডিডি, এসএসডি, নেটওয়ার্ক ডিভাইস, এগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এরপরে আসি সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে দেখি ডিবিএমএস। সফটওয়্যার মূলত কি? সব সফটওয়্যার টুল, যেমন হচ্ছে আপনার ডিবিএমএস ইঞ্জিন, কোয়েরি প্রসেসর, অ্যাপ্লিকেশন ইন্টারফেস, এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার। এরপর আসি ডেটা। 3 নাম্বারটা কি? আমাদের ডেটা। কম্পোনেন্টস এর মধ্যে 5টা কম্পোনেন্টস এর মধ্যে আমাদের প্রথমটা হার্ডওয়্যার, দেন হচ্ছে সফটওয়্যার, তারপরটা হচ্ছে ডেটা। র ফ্যাক্টস স্টোরড ইন দ্য ডাটাবেস। এই যে এটা হচ্ছে মূলত ডাটাবেসে কি থাকে? সংরক্ষিত থাকে র ফ্যাক্টস গুলা। র ওই যে আচ্ছা, দেন হচ্ছে টেবিল, রোস, এগুলো মূলত কি কি? টেবিল আকারে থাকতে পারে, যেমন রো, কলাম। আর ডাটা মাস্ট বি স্ট্রাকচার্ড এন্ড মিনিংফুল, অবশ্যই মিনিংফুল হতে হবে আর স্ট্রাকচার আকারে থাকতে হবে। এরপর আসি প্রসিডিউরস। 4 নম্বরে রুলস এন্ড ইনস্ট্রাকশনস ফর ইউজিং এন্ড ম্যানেজিং ইন ডাটাবেস। এটার কাজটা কি? এটা হচ্ছে কি করে? মূলত আমাদের ডাটাবেস ব্যবহার করে পরিচালনা ও নিয়ম কানুনের নির্দেশনা গুলো আমাদের প্রসিডিউরস এর মাধ্যমে হয়। যেমন হচ্ছে আমি এখানে ব্যাকআপ আর রিকভারি স্টেজ যেগুলো আছে, এই যে ব্যাকআপ, তারপর সিকিউরিটি পলিসিস, ইউজার অ্যাক্সেস রুলস, প্রসিডিউরস গুলো। 4 নম্বর হচ্ছে আমাদের এটা কম্পোনেন্টস, কি করে? নিয়ম কানুন আর নির্দেশনাগুলো পরিচালনা করা, ব্যবহার করার জন্য মূলত প্রসিডিউরসটা প্রয়োজন। দেন হচ্ছে 5 নম্বরটা হচ্ছে, এবার আসি পিপল, ইউজার্স। ইউজার্স এর মধ্যে কত ধরনের ইউজার আছে? এই যে ডিবিএ, ইন্ট ইউজার, প্রোগ্রামার, সেগুলো কিন্তু বলা হয়েছিল। তো 5 নাম্বারটা কম্পোনেন্ট, 5 ধরনের কম্পোনেন্ট আছে, তার মধ্যে 5 নাম্বারটা হচ্ছে পিপল, অর্থাৎ অল টাইপস অফ ইউজার্স মেনশনড অ্যাবাউট ডিবিএ, অ্যাডমিনিস্ট্রেটর, ইন্ড ইউজার্স, প্রোগ্রামার্স। আর পিপল প্লে এ ক্রিটিক্যাল রোল, এটা কি বলা হয়েছে? মূলত ক্রিটিক্যাল রোল বিকজ ইভেন দ্য বেস্ট ডিবিএমএস নিডস স্কিলড ইউজার্স টু ম্যানেজ এন্ড ইউজ ইট এফিশিয়েন্টলি। তো মূলত হচ্ছে সবচেয়ে উন্নত ডিবিএমএস দক্ষ মানুষ ছাড়া কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না। ডিবিএমএস এর জন্য আপনার কিন্তু স্কিল ম্যান পাওয়ার দরকার হয়। এইবার আসে আমাদের মূলত ইউজার্স আর রোলস এর মধ্যে কিন্তু আমরা দেখি এখানের মধ্যে ইউজার টাইপ গুলো আর এদের কাজটা দেখি। ইউজার টাইপ কি কি বলা হয়েছিল? ডিবিএ, অর্থাৎ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এটার কাজটা কি? এটা কি করে? ডাটাবেস কি করে? ইনস্টল করে, কনফিগার, মেইনটেইন ডাটাবেস এন্ড ম্যানেজ সিকিউরিটি। এটা কিসের কাজ? অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। দেন ডিজাইনের কাজ কি বলা হয়েছে? যে ডিজাইন স্কিমা, মানে কি ধরনের ডাটা থাকবে, কি স্টোর করা থাকবে, এগুলো টেবিল রিলেশনশিপ, কোন টেবিলের সাথে কোন টেবিল হচ্ছে সম্পর্কিত থাকবে। দেন হচ্ছে কনস্ট্রেন্ট, এগুলো কিসের কাজ? ডিজাইনারের কাজ। এরপর আসছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। এরা কি করে? ডেভেলপ অ্যাপ্লিকেশন দ্যাট ইন্টারেক্ট। মূলত হচ্ছে এরা হচ্ছে মূলত ডিবিএমএস এর সাথে কাজ করা, অ্যাপ তৈরি করে। দেন ইন্ড ইউজার দেখি আমরা। ইন্ড ইউজারের কাজটা কি? কোয়েরি, আপডেট অর রিপোর্ট ডাটা অ্যাকর্ডিং টু দেয়ার নিড, অর্থাৎ আমাদের হচ্ছে প্রয়োজন অনুযায়ী ডাটা আমরা দেখি, অথবা সেটা কি করে আপডেট বা রিপোর্ট, এটাই হচ্ছে আমাদের ইন্ড ইউজারের কাজ। দেন লাস্ট অফ অল হচ্ছে সফিস্টিকেটেড ইউজার। 5 ধরনের বলা হয়েছিল না, তার মধ্যে ডেটা টাইপের মধ্যে সফিস্টিকেটেড ইউজারটা দেখি আমরা। অ্যাডভান্সড কোয়েরিং, অ্যানালাইসিস এন্ড রিপোর্টিং। এটার কাজ হচ্ছে কি কি? অ্যাডভান্স কোয়েরিং, অ্যানালাইসিস আর রিপোর্ট করাই হচ্ছে সফিস্টিকেটেড ইউজারের কাজ। এখন এই যে তফাৎগুলো পড়তেছি আমরা, মানে আমার সাথে সাথে আপনারা খাতায় লিখে আবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু পরীক্ষায় আপনি ইজিলি, আর লিখে লিখে শিখলে কিন্তু একবার লিখা 10 বার পড়ার সমান। আমি যখন করাবো প্রথমে একবার ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ, এরপর খাতা কলম নিয়ে বসে আপনি হচ্ছে আমার সাথে সাথে করার চেষ্টা করবেন, মানে লেখার চেষ্টা করবেন। লিখে লিখে যদি আপনি কয়েকবার পড়েন তাহলে আপনার খুব ইজিলি মনে থাকবে। এই যে 6 মাসের আমাদের যে সেমিস্টার বা 4 মাসের যে সেমিস্টার গুলো শেষ হয়, ওখানে কিন্তু আমরা প্রত্যেকদিন পড়াশোনা করি না,
তো 2-4 দিন যদি আপনি পড়াশোনা করেন ও পরীক্ষার আগেও যদি দেখেন তাহলে কিন্তু খুব ভালোভাবে লিখে যাবে পরীক্ষায়। এরপরে দেখি আমরা এই যে এখানে এক্সাম্পলটা দেখি, আমাদের উদাহরণ দেখি ইউনিভার্সিটি ডেটাবেস সিস্টেম। আমরা যে ইউজার বলেছি মানে ইউজার টাইপ গুলো দিয়েছি তার মধ্যে এই একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য কোনটা ইন্ড ইউজার, কোনটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, কোনটা অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, কোনটা ডিজাইনারের কাজ, সেটাই মূলত আমরা দেখবো। প্রথমে দেখি ডিবিএ। সেটা কি করে? আমাদের সব স্টুডেন্ট, ফ্যাকাল্টি, কোর্স এসব ডেটা কি করে পরিচালনা করে। কিসে পরিচালনা করে? অর্থাৎ একটা ইউনিভার্সিটির ডেটাবেস সিস্টেমটা কি হইতে পারে তার এক্সাম্পল কিন্তু আমি এখানে দিচ্ছি। ডিবি এর কাজটা কি? অ্যাডমিনিস্ট্রেটর এর কাজটা কি করে? সব স্টুডেন্টের ডাটা, এই যে ফ্যাকাল্টি, কোর্স, ডেটাবেস এগুলো কি করে পরিচালনা করে কিসে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরে। দেন হচ্ছে ডিজাইনারের কাজটা কি? ডিজাইন দ্য স্কিমা উইথ টেবলস ফর স্টুডেন্টস কোর্সেস দেন কি? গ্রেডস। অর্থাৎ কি করে স্টুডেন্টের এই যে কোর্স, গ্রেডস, টেবিল সহ এগুলো কি করে স্কিমা ডিজাইন করে কিসে? ডিজাইনারে। এরপর আসি ইন্ড ইউজার। ইন্ড ইউজারের কাজটা কি? মূলত প্রফেসর চেক স্টুডেন্টস ভিউ উইথ দেয়ার রেজাল্ট। এটা মূলত হচ্ছে ইন্ড ইউজারের হচ্ছে মূলত টিচাররাই কিন্তু আপনার রেজাল্ট দেখতে পারবে আর আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন। এই দুইটাই মানে আপনার হচ্ছে অফিসে হচ্ছে একটা ভার্সিটিতে অনেক ধরনের হচ্ছে ইয়া থাকে, অফিস সহকারী, সে তো আর আপনার রেজাল্ট দেখতে পারবেন না, টিচার আর আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ইন্টিরিয়রের মধ্যে। তো শিক্ষকরা স্টুডেন্টদের গ্রেড দেখতে পারবে, আবার স্টুডেন্টরা হচ্ছে নিজেদের রেজাল্টটা দেখতে পারবে। তারপরে অ্যাপ্লিকেশন প্রোগ্রামারের কাছ থেকে ডেভেলপ ইউনিভার্সিটি পোর্টাল এন্ড মোবাইল অ্যাপস। এটা কি করে? ইউনিভার্সিটি পোর্টাল আর মোবাইল অ্যাপস তৈরি করে অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা। এইবার আসি, আমাদের দুইটা টপিক তো শেষ, আমাদের টোটাল কত 18, প্রায় 17-18টা টপিক কিন্তু আমরা পড়বো। অর্থাৎ টোটাল ডিবিএমএস এর যা যা আছে কোনো টপিক কিন্তু আমরা বাদ দেবো না। আপনি যদি ভাবেন যে সেমিস্টারের জন্য বাদ দেবো, আমি বলবো বাদ দেওয়ার দরকার না, তো প্রত্যেকটা সম্পূর্ণ জানা দরকার। আমরা ভালো করেছি কিনা বলেই কিন্তু আমরা পরবর্তীতে যখন ইন্টারভিউ দিতে যাই তখন কিন্তু আমরা আটকে যাই। এই জন্য দেখি প্রত্যেকটা টপিক কিন্তু কোনোটা মিস দেওয়া যাবে না। এবার 3 নাম্বার টপিক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডেটাবেস আর্কিটেকচার। ডেটাবেস আর্কিটেকচারটা কি? প্রথমে ফার্স্ট অফ অল অবশ্যই প্রশ্ন আসবে, হোয়াট ইজ ডেটাবেস আর্কিটেকচার। এটার ক্ষেত্রে কি হবে? মূলত ডেটাবেস আর্কিটেকচার হচ্ছে কি? সে স্ট্রাকচার অর্থাৎ সে কাঠামো যা দেখায় কিভাবে ডিবিএমএস ব্যবহারকারী, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো ডেটাবেসের সাথে কি করে যোগাযোগ করে, তো কানেক্ট থাকে। সেটা কিভাবে? এই যে ডাটাবেস আর্কিটেকচার ডিফাইন্স হাউ দ্য ডিবিএমএস, অর্থাৎ কিভাবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজার্স ব্যবহারকারী দেন অ্যাপ্লিকেশনস ইন্টারেক্ট উইথ দ্য ডাটাবেস। এই যে ডিবিএমএস ইউজার আর অ্যাপ্লিকেশন ব্যবহারকারী, আবার আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা সফটওয়্যার যেটা ইউজ করবো, দেন হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো, এগুলো কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারেক্ট করে, সেটার কাজই হচ্ছে মূলত আমাদের কিসের মাধ্যমে হয়? সেটা ডাটাবেস আর্কিটেকচার। এন্ড শর্ট করে বললে মূলত হচ্ছে এই যে it shows the structure, layers and communication between components। এটা মূলত কি? একটা ডাটাবেস সিস্টেমের মূল ডিজাইন, যা দেখে কি করে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন কিভাবে ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করে। এইবার দেন এখন ডাটাবেসের স্ট্রাকচার আর্কিটেকচার তো আমরা দেখেছি, এবার এটার ধরনটা কি? টাইপস অফ ডাটাবেস আর্কিটেকচার। There are mainly 3 types of database architecture: ওয়ান টায়ার, টু টায়ার, থ্রি টায়ার। এগুলো কিন্তু জানেন। ওয়ান টায়ার মানে হচ্ছে সিঙ্গেল টায়ার। দেন হচ্ছে টু টায়ার, থ্রি টায়ার, প্রত্যেকটা দেখাবো আমি এখানে। প্রথমে দেখি ওয়ান টায়ার আর্কিটেকচার, তো সিঙ্গেল টায়ার আর্কিটেকচারের কাজটা দেখি। সেটা কি? আগে আমাদের জানতে হবে ওয়ান টায়ার আর্কিটেকচার কি। দি ডাটাবেস অ্যান্ড দ্য ইউজার ইন্টারফেস রিসাইড অন দ্য, অর্থাৎ মূলত ডাটাবেস আর ইউজার ইন্টারফেস কি করে রিসাইড অন দ্য সেম মেশিন, একই মেশিনে থাকে। ডাটাবেস আর ইউজার দুইটাই। ব্যবহারকারী কি করে? সরাসরি ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করে কোনো মধ্যবর্তী লেয়ার ছাড়া। অর্থাৎ ডাটাবেস থেকে সরাসরি কি আমাদের ইন্টারফেস অ্যাপ্লিকেশন থেকে সরাসরি কি হয়, এটা মূলত কাজটা এভাবে হয়। স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস
অর অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লিকেশন থেকে আমরা সরাসরি কিসে যাব, আমাদের মাঝখানে আর কোনো লেয়ারের দরকার নেই, সরাসরি আমাদের সেটা হচ্ছে ডাটাবেস, আমরা ইনফরমেশনটা পাবো ডাটাবেস। এটাই হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচার, মাঝখানে কোনো লেয়ার থাকবে না, সরাসরি ইউজার ইন্টারফেস অথবা অ্যাপ্লিকেশন থেকে আপনি ডাটাবেসটা পাবেন। সেটা হচ্ছে কি ওয়ান টায়ার আর্কিটেকচার অথবা সিঙ্গেল টায়ার আর্কিটেকচার, যেটা আপনার এই যে বলা হয়েছে এখানে দি ডাটাবেস এন্ড দি ইউজার ইন্টারফেস রিসাইড অন দ্য সেম মেশিন, একই মেশিনে থাকবে। আর এটা ইন্টারেক্ট করবে কিভাবে, উইদাউট এনি ইন্টারমিডিয়েট লেয়ার, আপনার মাঝখানে কোনো লেয়ার ছাড়া সরাসরি ইউজার ইন্টারফেস থেকে আপনি ডাটাবেসটা পাবেন। আর এটা বৈশিষ্ট্যগুলো, এই যে আমি স্ট্রাকচারটা এখানে ইউজার ইন্টারফেস আর অ্যাপ্লিকেশন থেকে আমাদের ডাটাবেসটা পাচ্ছি, ডায়াগ্রামও আমি এখানে দেখিয়েছি। আপনি এই যে ইউজার ইউজার যেটা অ্যাপ্লিকেশন বলেছি, এখান থেকে সরাসরি আপনি ডাটাবেস পাবেন, সেটা কি বলা হয়েছে ওয়ান টায়ার আর্কিটেকচার। এটা এক্সাম্পল আসলে কিন্তু আপনি স্ট্রাকচারও আঁকতে পারতেছেন, এই যে গ্রাফের মতো আমি যে ডায়াগ্রামটা দিয়েছি এটাও করতে পারবেন। এরপরে আমরা দেখি এখন এটার বৈশিষ্ট্যগুলো কি কি। এটা বৈশিষ্ট্য কিন্তু সিম্পল এন্ড ফাস্ট, অর্থাৎ সহজ এন্ড দ্রুত। দেন হচ্ছে আমাদের মূলত ডেস্কটপ ডাটাবেস অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় সাধারণত, এই যে ইউজুয়ালি ইউজড ফর ডেস্কটপ ডাটাবেস অ্যাপ্লিকেশন। দেন হচ্ছে একাধিক, নট সুইটেবল ফর মাল্টিপল ইউজার্স ফর লার্জ অ্যাপ্লিকেশন, এটা একাধিক ব্যবহার করার জন্য বা বড় অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত নয়। কারণ এটা কি করে, সরাসরি আপনার ইউজার থেকে আমাদের ডাটাবেস অর্থাৎ সিঙ্গেল ওয়ান, সেটাতে মাল্টিপল ইউজার কিন্তু নট সুইটেবল। উদাহরণটা কি, এক্সাম্পল হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস রান ইন অন এ লোকাল পিসি। এটা কি করে, মাইক্রোসফট অ্যাক্সেস যা লোকাল কম্পিউটারে রান করে, এটা হচ্ছে আমাদের ওয়ান টায়ারের এক্সাম্পল। আমি এবার প্রশ্নের মধ্যে আপনার যদি পরীক্ষা প্রশ্ন আসে প্রথমে ডাটাবেস আর্কিটেকচার কি, এখানে আমি কিন্তু লিখে দিয়েছি ডাটাবেস আর্কিটেকচার কি। দেন হচ্ছে কয় ধরনের আর্কিটেকচার আছে, থ্রি টাইপস। ওয়ান টায়ারের হচ্ছে মূলত ইউজার ডাইরেক্টলি ইন্টারেক্টস উইথ দ্য ডাটাবেস উইদাউট এনি ইন্টারমিডিয়েট লেয়ার, এই যে লেয়ারটা কি ইউজার ইন্টারফেস থেকে সরাসরি ডাটাবেসে যাবে। দেন এখানে আমি ডায়াগ্রামটা দেখিয়েছি। আবার ক্যারেক্টারিস্টিক্স, এটার বৈশিষ্ট্য কি কি, সিম্পল এন্ড ফাস্ট, এত সহজ ভাষায় আসলে লিখে দেওয়া হয়েছে এখানে, তারপরও পরীক্ষায় না পারলে কিন্তু হবে না। ভালো রেজাল্ট করার জন্য মাস্ট আপনার এগুলো দেখতে হবে। usually used for desktop database applications, then হচ্ছে not suitable for multiple users for large application, আর একাধিক ব্যবহারকারীর জন্য কিন্তু বড় অ্যাপ্লিকেশনের জন্য এটা ওয়ান টায়ার অ্যাপ্লিকেশন আর্কিটেকচার কিন্তু উপযুক্ত নয়। আর এক্সাম্পলটা কি, মাইক্রোসফট অ্যাক্সেস রান অন এ লোকাল পিসি। এবারে আসি 2 নম্বরে, টু টায়ার আর্কিটেকচার, যেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এখন এটা হচ্ছে ক্লায়েন্ট, এটাতে কিন্তু একটা ওয়ান টায়ারের মধ্যে দেখে একই মেশিনে থাকে বলা হয়েছে। দি ডাটাবেস, যে ডাটাবেস আর ইন্টারফেস রিসাইড অন দ্য সেম মেশিন। আর এটার ক্ষেত্রে বলা হয়েছে ক্লায়েন্ট এন্ড ডাটাবেস সার্ভার আর সেপারেট, ক্লায়েন্ট আর ডাটাবেসের সার্ভার কিন্তু আলাদা এখানে, আর ওটা কিন্তু সেম মেশিনে ছিল, সেজন্য সরাসরি আপনার ইউজার থেকে অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ডাটাবেসে যেতে পারছিলেন ওয়ান টায়ার আর্কিটেকচার। টু টায়ার আর্কিটেকচার প্রথমটাই দেখেন ক্লায়েন্ট এন্ড ডাটাবেস সার্ভার আর সেপারেট, মাথায় রাখবেন। ওয়ান টায়ারের ক্ষেত্রে কি বলা হয়েছিল, সেম মেশিন, আর এটার ক্ষেত্রে সার্ভার আর সেপারেট, আলাদা। এরপরে হচ্ছে ক্লায়েন্ট সেন্ডস রিকোয়েস্ট, সার্ভার প্রসেসেস এন্ড রিটার্নস রেজাল্ট। ক্লায়েন্ট কি করে, রিকোয়েস্ট পাঠায়, দেন হচ্ছে সার্ভার প্রক্রিয়াকরণ করে, এরপরে হচ্ছে কি করে, ফলাফল পাঠায়, টু টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে। আর স্ট্রাকচারটা কি দেখি, এই যে মাঝখানে এখানে কিন্তু ওটার মধ্যে কিন্তু ইন্টারমিডিয়েট কোনো লেয়ার ছিল না, তো সরাসরি আপনি অ্যাপ্লিকেশন থেকে আমরা ডাটাবেসে চলে গেছিলাম। এটার ক্ষেত্রে মাঝখানে একটা লেয়ার আছে, তো ডাটাবেস সার্ভারের মাধ্যমে কিন্তু সেটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, দেন ডাটাবেস সার্ভারের মাধ্যমে কিন্তু ডাটাবেসে পাবেন। মানে এটার বৈশিষ্ট্য দেখি। আচ্ছা, এখানে আমি ডায়াগ্রামটা, টু টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে এই যে ক্লায়েন্ট, ইউজার অথবা অ্যাপ্লিকেশন, আর হচ্ছে মাঝখানে সার্ভার নেটওয়ার্ক, দেন হচ্ছে মানে একটা সার্ভার, দেন হচ্ছে আমরা ডাটাবেস সিস্টেমে যাব। এটা হচ্ছে টু টায়ারের আর্কিটেকচারের হচ্ছে ডায়াগ্রাম। আর এটার বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য মূলত হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন হ্যান্ডেল করে, এই যে ক্লায়েন্ট প্রেজেন্টেশন হ্যান্ডেল করে, দেন হচ্ছে সার্ভার হ্যান্ডেলস ডাটা স্টোরেজ এন্ড কোয়েরি প্রসেসিং, এটা কি করে,
সার্ভার ডাটা স্টোরেজ আর কোয়েরি প্রসেসিং প্রক্রিয়াকরণ করে। এরপর হচ্ছে একাধিক সাপোর্ট, এটাতে কিন্তু টু টায়ারের ক্ষেত্রে মাল্টিপল ইউজার সাপোর্ট করে, প্রথমটার ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ইউজার সাপোর্ট করতে না। দেন হচ্ছে সুইটেবল ফর স্মল টু মিডিয়াম অ্যাপ্লিকেশন, আর ছোট থেকে মাঝারি আকারের অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত, আর ওটার ক্ষেত্রে উপযুক্ত ছিল না। এরপরে দেখি এক্সাম্পলটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ব্যাংকিং। আমি কিন্তু প্রত্যেকটার এক্সাম্পল থেকে শুরু করে এটার বৈশিষ্ট্য কি, এটার ডায়াগ্রাম কি, দেন হচ্ছে এক্সাম্পল প্রত্যেকটা দিচ্ছে, আপনি প্রত্যেকটা লিখে লিখে শিখে নিলে তাহলে আপনার আই হোপ। আর এখানে যে কয়টা মানে আমি যতক্ষণ হয় আর কি ক্লাস, সব টোটাল যে কয় ঘন্টার ক্লাস হবে আপনি সম্পূর্ণ করবেন। ওই যে 6 মাসের পর আপনি ডেলি একদিন যদি 1 ঘন্টা 1 ঘন্টা পড়তেন তাহলে অনেক পড়া হতো। আপনি এখানে 7-8 ঘন্টা যতক্ষণ লাগে ভিডিওতে, ততক্ষণ যদি আপনি সম্পূর্ণ পড়েন তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যে আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের খুব ভালো করে একটা প্রিপারেশন হয়ে যাবে, খুব ভালো একটা সিজিপিএ চলে যাবে। এখানে এক্সাম্পল দেখি, এই যে ব্যাংকিং সিস্টেম হায়ার্স আ টেলর অ্যাপ্লিকেশন, টেলার্স অ্যাপ্লিকেশন কমিউনিকেটস উইথ এ সেন্ট্রাল ডাটাবেস সার্ভার। এটা কি করে, মূলত যেখানে একটা টেলর অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্লায়েন্টের, সেটা কি করে কেন্দ্রীয় ডাটাবেস সার্ভারের সাথে যোগাযোগ করে। এবার আসে 3 নাম্বার, থ্রি টায়ার আর্কিটেকচার। থ্রি টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে হচ্ছে মূলত সিস্টেমকে 3টি লেয়ারে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন আর লজিক লেয়ার, দেন হচ্ছে ডাটাবেস লেয়ার। প্রথমটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস, ইউআই যেটা বলা হয়, দেন হচ্ছে প্রসেস, বিজনেস লজিক, এরপরে এটা কি করে ডাটাবেস লেয়ার কি করে আমাদের ডাটা সংরক্ষণ, স্টোর এন্ড ম্যানেজ করে। আচ্ছা, এবার স্ট্রাকচারটা দেখি। প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশনের যে 3টে লেয়ার থাকে সেটা বলা হয়েছে। এবার ডায়াগ্রামটা দেখি, এই যে ডায়াগ্রাম। প্রেজেন্টেশন, প্রথমটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, ক্লায়েন্টের যেটা, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, এরপরে হচ্ছে ডাটা সোর্স। এটা হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচারের বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য হচ্ছে more scalable and flexible, easier to maintain and update, supports large applications and multiple users, changes in one layer do not affect others. এরপরে হচ্ছে এক্সাম্পলটা কি, ওয়েব অ্যাপ্লিকেশনস। এটা কি করে, ওয়েব অ্যাপ্লিকেশন যেমন হচ্ছে অ্যামাজন, ফেসবুক, আর এটার ফ্রন্ট এন্ড ব্রাউজার। তারপর এই যে মানে যদি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন না হয়, এটার মধ্যে 3টা লেয়ারের মধ্যে ফ্রন্ট এন্ডটা হচ্ছে ইউআই, যেটা হচ্ছে ক্লায়েন্ট ইন্টারফেস, সেটা কি মূলত ব্রাউজার, আমরা ব্রাউজার যেটা দেখি শুরুতে। এরপর ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন সার্ভার, যেটা কি করে প্রসেস কি করে রিকোয়েস্ট প্রক্রিয়াকরণ করে। দেন হচ্ছে ডাটাবেস সার্ভার, যেটা হচ্ছে কি করে ডাটা সংরক্ষণ করে। এখন 1 টায়ার, 2 টায়ার, 3 টায়ারের মধ্যে আমরা হচ্ছে একটা পার্থক্য করি, সেটা হচ্ছে কি প্রথমে লেয়ার। 1 টায়ারের ক্ষেত্রে মাত্র একটা লেয়ার, কোনো লেয়ারই নেই, মূলত একটাই লেয়ার, সরাসরি হচ্ছে আমাদের কি করা হয়, অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেজে দেওয়া হয়। আর 2 টায়ারের ক্ষেত্রে কি হয়, 3 টায়ারের ক্ষেত্রে 3 ইউজার্স কি, এটাতে 1 টায়ারের ক্ষেত্রে সিঙ্গেল, 2 টায়ারের ক্ষেত্রে মাল্টিপল, 3 টায়ারের ক্ষেত্রে মাল্টিপল, বহু মাল্টিপল ইউজার কিন্তু আছে। স্কেলেবিলিটি এটার ক্ষেত্রে কি হবে, লো, এটার ক্ষেত্রে মিডিয়াম, এটার ক্ষেত্রে হাই। এরপর মেইনটেনেন্স ডিফিকাল্ট 1 টায়ারের ক্ষেত্রে, এটা মডারেট। সব থেকে ইজি কোনটা, 3 টায়ার, কারণ এটাতে মাল্টিপল অনেকগুলো। দেন হচ্ছে আবার স্কেলেবিলিটি হাই। আর এরপর এক্সাম্পল দেখি, এটা এমএস এক্সেস। আর 2 টায়ারের ক্ষেত্রে ক্লায়েন্ট সার্ভার ব্যাংকিং, এটার ক্ষেত্রে তো ওয়েব অ্যাপ্লিকেশন, এটা আমরা জানি এখন। 1 টায়ার, 2 টায়ার, 3 টায়ার, ডায়াগ্রাম, এক্সাম্পল, এগুলোর বৈশিষ্ট্য, আবার এই 3টার হচ্ছে ডিফারেন্সটাও কিন্তু দেখিয়েছি পরীক্ষা এগুলা থেকে আসলে। কোনো কিছু আমি কিন্তু বাদ রাখতেছি না, আপনারাও ওভাবে পড়বেন। এরপরের অংশটুকু দেখি, অ্যাডভান্টেজেস অফ মাল্টি টায়ার আর্কিটেকচার। মাল্টি টায়ার আর্কিটেকচারের সুবিধাগুলো কি কি, ইমপ্রুভ সিকিউরিটি, উন্নত সিকিউরিটি, দেন হচ্ছে ভালো পারফরমেন্স, আবার হচ্ছে সহজ মেইনটেনেন্স, এরপর হচ্ছে আমাদের একাধিক ব্যবহারকারীর সমর্থন। এই যে ইমপ্রুভ সিকিউরিটিতে কি, ডাটাবেস সার্ভার ইজ নট ডাইরেক্টলি এক্সপোজ টু ইউজার্স, অর্থাৎ কি সরাসরি ব্যবহারকারীর সাথে এটা এক্সপোজ হয় না। বেটার পারফরমেন্স, সেটা কি করে বিজনেস লজিক লেয়ার যেটা আছে সেটাকে কি করে লোড কমায়।
দেন হচ্ছে ইজিয়ার মেনটেনেন্স, ইচ লেয়ার ক্যান বি আপডেটেড ইন্ডিপেন্ডেন্টলি। ইজিয়ার মেনটেনেন্স, সেটা কি করে আমাদের প্রতিটি লেয়ার স্বাধীনভাবে কি করা যায়, আপডেট করা যায়। আর একাধিক সাপোর্ট ফর মাল্টিপল ইউজার্স তো অবশ্যই আছে মাল্টি টায়ারের ক্ষেত্রে। এইবার মাল্টি টায়ারটা আসলে আমাদের দরকার নেই সেমিস্টারের জন্য, তারপরে জাস্ট জানাই রাখলাম। এরপর ডাটা মডেল, ডাটা মডেলের ক্ষেত্রে এবার আসি। প্রথমে ডাটা মডেল কি, হোয়াট ইজ এ ডাটা মডেল? ডাটা মডেল হলো মূলত মডেল দেখে আমরা বুঝতে পারতেছি আসলে এটা একটা কাঠামো হবে যেটাতে কি করে ডাটা কিভাবে ডাটাবেজে সংরক্ষিত থাকছে আর সংগঠিত অথবা সম্পর্কিত। মূলত এই যে ডাটা মডেল কি করে, ডিফাইন হাউ ডাটা ইজ স্ট্রাকচার। কি করে মূলত ডাটা মডেল হলো সেই কাঠামো যা দেখায় কি করে ডাটা কিভাবে ডাটাবেজ অর্গানাইজড এন্ড রিলেটেড, সংরক্ষিত সংগঠিত অথবা সম্পর্কিত থাকে। এটাই হচ্ছে ডাটা মডেলের কাজ। ইট অ্যাক্টস অ্যাজ এ ব্লুপ্রিন্ট ফর ডিজাইনিং ডাটাবেসেস। এটা কি করে, ব্লুপ্রিন্টের মতো ডাটাবেস ডিজাইনের জন্য কাজ করে। সহজভাবে বললে আপনার হচ্ছে ডাটা মডেল কি করে, দেখায় কিভাবে ডাটা সংরক্ষণ, সংযুক্ত এবং প্রক্রিয়াকরণ করা হয়ে যায়। ইন এ সিম্পল ওয়ার্ড, a data model shows how data is stored, connected and processed in a database. এবার ডাটা মডেলের প্রকারভেদটা দেখবো আমরা। প্রকারভেদ কয় ধরনের আছে, 5 ধরনের। several types of, অনেক ধরনের। এর মধ্যে hierarchical, দেন হচ্ছে নেটওয়ার্ক, রিলেশনাল ডাটা মডেল, এন্টিটি রিলেশনশিপ, অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের। প্রথমটা দেখে আমরা হায়ারার্কিক্যাল ডাটা মডেল। এখানের মধ্যে কিন্তু রিলেশনাল ডাটা মডেল, এই যে এনটিটি মডেল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখি হায়ারার্কিক্যাল ডাটা মডেল। আচ্ছা, হায়ারার্কিক্যাল ডাটা মডেলটা দেখি আমরা। এটা কিন্তু খুবই, আমরা দেখি আসলে সহজ। এটা ডাটা ইজ অর্গানাইজড ইন এ ট্রি লাইক স্ট্রাকচার। এটা কি গাছের মতো স্ট্রাকচার। এখন কিভাবে ট্রি স্ট্রাকচার কিভাবে হয়, যেমন এখানে একটা কথা বলা হয়েছে, ইচ প্যারেন্ট নোড ক্যান হ্যাভ মাল্টিপল চাইল্ড নোডস বাট ইচ চাইল্ড হ্যাজ অনলি ওয়ান প্যারেন্ট। অর্থাৎ আমরা দেখি না, আমাদের হচ্ছে আমাদের তো বাবা একটা, আর কিন্তু সন্তান 2টা হোক 3টা হোক মাল্টিপল থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু একজনের তো 2টা বাবা হবে না, 2টা মা হবে না। তো ঠিক এখানে সেম, এই যে এটা ট্রি আকারে যদি করা হয় সেটা হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ডাটা মডেল। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি। যদি মনে করি যে এখানে আমি এক্স লিখতেছি, তার 2টা বাচ্চা আছে সেটা দিচ্ছি, 2টা বাচ্চা আছে এখানে, ওয়াই দিচ্ছি, দেন জেড দিচ্ছি। এই যে প্যারেন্ট নোট এটা, আর এগুলো হচ্ছে চাইল্ড নোটস। এখন চাইল্ড তো 2টা প্যারেন্ট হতে পারবে না, প্যারেন্টের 2টা চাইল্ড, সমস্যা নেই। সহজ ভাবে বুঝলে, এই যে বাবাদের হচ্ছে 2টা 3টা 4টা সন্তান থাকতে পারে, কিন্তু একজনের তো 2টা বাবা হইতে পারে না। এটাই মূলত হচ্ছে হায়ারার্কিক্যাল ডাটা মডেল। এই যে স্ট্রাকচার এক্সাম্পল, ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট, স্টুডেন্টস। ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট আলাদা, আবার স্টুডেন্ট আলাদা। এগুলো কিন্তু ইউনিভার্সিটির কিন্তু ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, অনেক স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু একজনের স্টুডেন্ট 2টা একসাথে ইউনিভার্সিটি থাকবে না। ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট, এখন একটা ডিপার্টমেন্টের তো হচ্ছে একই সাথে থাকবে না কয়েকটা। এই যে এখানে আমি এখানে দিয়েছি হায়ারার্কিক্যাল ডাটা মডেলে রুট প্যারেন্ট, 3টা চাইল্ড, লেভেল 1 লেভেল 2। যে এইগুলোর আবার কি করতে, এগুলোরও চাইল্ড থাকতে পারে, এই যে, কিন্তু প্যারেন্ট একজন। আচ্ছা, এরপরে দেখি এটার বৈশিষ্ট্য কি কি। বৈশিষ্ট্য হচ্ছে মূলত ফার্স্ট অ্যাক্সেস ফর হায়ারার্কিক্যাল রিলেশনশিপস। দেন হচ্ছে এটা কি করে, মূলত সম্পর্কের জন্য কি করে, রিলেশনশিপের জন্য দ্রুত অ্যাক্সেস করে। দেন হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপের জন্য ভালো, মানে এক এক হচ্ছে প্যারেন্ট আর চাইল্ড অনেকগুলো হইতে পারে, এই জন্য ওয়ান টু মেনি রিলেশনশিপ বলা হয়েছে। এরপর হচ্ছে ডিফিকাল্ট টু মডিফাই স্ট্রাকচার, এটা কি করে, কাঠামো পরিবর্তন করা কিন্তু কঠিন। আর এক্সাম্পল হচ্ছে মূলত ফাইল সিস্টেম,
আর এরপর হচ্ছে ওই যে আর্লি ব্যাংকিং সিস্টেম অর্থাৎ প্রাথমিক ব্যাংকিং সিস্টেম, এটা হায়ারার্কিক্যাল ডাটা মডেলের এক্সাম্পল। এরপর আছে নেটওয়ার্ক ডাটা মডেল। নেটওয়ার্ক ডাটা মডেলের কাজটা কি, প্রথমে ডেফিনেশনটা কি সেটা জানি। এটা মূলত একটা গ্রাফ আকারে থাকে। আমি এখানে হয়তো এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ গ্রাফ আকারে থাকে। A child can have, এখানে কিন্তু আমি যে ডায়াগ্রাম দেখাচ্ছি সেগুলো কিন্তু আপনি পরীক্ষার এক্সাম্পল যদি দিতে বলে আপনি ডায়াগ্রাম এক্সাম্পল হিসেবে দিতে পারেন, ভালো নাম্বার পাওয়া যায়। A child can have multiple parents, এখানের মধ্যে নেটওয়ার্ক ডাটা মডেলের ক্ষেত্রে আমরা দেখি এটা গ্রাফ আকারে থাকে আর একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট থাকতে পারে এটার ক্ষেত্রে। এটা কিন্তু তার উল্টা, সাপোর্টেড মেনি টু মেনি রিলেশনশিপ, এটা কি করে মেনি টু মেনি সম্পর্ক সমর্থন করে। আর এটার স্ট্রাকচারটা কি, এই যে কোর্স, এনরোলমেন্ট, স্টুডেন্ট, অনেকগুলো কোর্স, সেটা এনরোলমেন্ট আর স্টুডেন্ট। এটা হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা হচ্ছে কলেজ, যে এরকম হচ্ছে আপনি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট থাকতে পারে, তার লাইব্রেরিতে, আবার লাইব্রেরিতে কলেজ, কলেজ এইটাকে হচ্ছে নেটওয়ার্ক, একটা একটার সাথে কি করা হয় কানেক্টেড থাকবে। আর একাধিক প্যারেন্টস থাকতে পারে এটার ক্ষেত্রে মেনি টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ আপনি স্টুডেন্ট লাইব্রেরিতে যেতে পারে, স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্টের সমস্যা নেই, আবার কলেজ থেকে লাইব্রেরি, কলেজ থেকে এই যে সিএসসি ডিপার্টমেন্ট, এটাই নেটওয়ার্ক আকারে একটা একটার সাথে কানেক্টেড বোঝানোই মানে হচ্ছে নেটওয়ার্ক মডেল। খুবই ইজিলি বোঝা যায়। আর উদাহরণ এই যে, আচ্ছা বৈশিষ্ট্য দেখি একটু। বৈশিষ্ট্য হচ্ছে মূলত এটা হায়ারার্কিক্যাল মডেল, এই যে প্রথমে যেটা দেখিয়েছিলাম একটা প্যারেন্ট থাকতে পারবে, আর এটা তো ওটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন প্রথম হায়ারার্কিক্যাল মডেল, আর এটা হচ্ছে মেনি টু মেনি, এটা ফ্লেক্সিবল, হায়ারার্কিক্যাল মডেলের চেয়ে বেশি ফ্লেক্সিবল কিন্তু এটা। আর হ্যান্ডেলস জটিল সম্পর্ক যেগুলো কমপ্লেক্স সেগুলো কি করতে পারে, পরিচালনা করতে সক্ষম। এরপর একটা দেখি ডাটাকে সংযুক্ত করতে পয়েন্টার ব্যবহার করে, এই যে ইউজেস পয়েন্টার্স টু কানেক্ট ডাটা। আর এক্সাম্পল হিসেবে এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম অথবা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে নেটওয়ার্ক ডাটা মডেল। এবার আছে 3 নম্বর রিলেশনাল ডাটা মডেল। এটার সংজ্ঞাটা দেখি, ডেফিনেশনটা। এটা কি করে, কি আকারে থাকে, টেবিল আকারে থাকে, কিন্তু টেবিল আর কলাম আকারে থাকবে। এরপরে দেখি রিলেশনশিপ আর মেইনটেইন ইউজিং কিজ, প্রাইমারি এন্ড ফরেন কি, কিগুলোর মাধ্যমে সম্পর্ক বজায় রাখে সম্পর্কগুলা। এখন এই যে আমরা দেখি এখানে, এটা আমি এখানে হচ্ছে এগুলো রো কলাম গুলো, রো রো কলাম আকারে থাকবে এটার ক্ষেত্রে। তারপরে হচ্ছে এই যে রিলেশনাল ডাটাবেজের ক্ষেত্রে আমাদের রো কলাম আকারে থাকবে। এটা মাস্ট, এটা দেখলে আপনি খুব সহজে ইয়ে করতে পারবে না, যদি পরীক্ষা লিখতে বলে তাহলে তো মনে থাকবে। প্রথমটা কি আকারে, ট্রি আকারে থাকবে, হায়ারার্কিক্যাল ডাটা মডেল ট্রি আকারে থাকবে। একটা প্যারেন্ট চাইল্ড একাধিক থাকতে পারে, যেটা ওয়ান টু মেনি রিলেশন, ওয়ান টু মেনি রিলেশনশিপ। আর এরপর নেটওয়ার্ক ডাটা মডেল যেটা ছিল সেটা কি ছিল, মেনি টু মেনি ছিল, অর্থাৎ সেখানে প্যারেন্টস একাধিক থাকতে পারে, চাইল্ড যেমন একাধিক থাকতে পারে প্যারেন্টস একাধিক থাকতে পারে, সেটা কিসের, মেনি টু মেনি রিলেশনশিপ। আর এটা রাউন্ড, এই যে একটা একটার সাথে নোট গুলো কানেক্টেড থাকবে নেটওয়ার্ক ডাটা মডেলের ক্ষেত্রে। কিন্তু এখন আমরা যেটা দেখতেছি রিলেশনাল ডাটা মডেল, সেটা এই যে টেবিল রো কলাম আকারে থাকবে, খুব ইজি চেনা। দেন বৈশিষ্ট্যগুলো কি কি, বৈশিষ্ট্য হচ্ছে কি সহজ সরল, এই যে সিম্পল এন্ড ওয়াইডলি ইউজড, অর্থাৎ সহজ, সরি সহজ, আর হচ্ছে সেটা বহুল ব্যবহৃত, সরলতা মানুষের ক্ষেত্রে হয়, এটা ওয়াইডলি ইউজড। সাপোর্টস এসকিউএল কিউরিজ, কোয়েরিজ কি করে সমর্থন করে, যে এসকিউএল স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজকে সমর্থন করে। দেন কি করে, এনফোর্সেস কনস্ট্যান্ট, প্রাইমারি কি, ফরেন কি, ইউনিক, এগুলা কি করে প্রয়োগ করে। এক্সাম্পল MySQL, Oracle SQL সার্ভার। এরপরে আসি, এইবারে আসি ইয়ার মডেল।
এন্টিটি রিলেশনশিপ, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা তো 3টা দেখেছি অলরেডি, আর এরপর 4 নম্বরটা দেখি, ইন্ট্রোডাকশন অফ ইআর মডেল। ইআর মডেল কি? এটা হচ্ছে কি একটা কনসেপ্ট, এই যে কনসেপচুয়াল মডেল, যা কি করে ডাটাবেস ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। এই যেখানে লেখা হয়েছে মূলত দি এন্টিটি রিলেশনশিপ মডেল ইজ এ conceptual model for designing a databases. ডাটাবেস ডিজাইনের জন্য ইআর মডেলটা ব্যবহৃত হয়। কারণ এটা কি করে, ডাটাবেসে মূলত লজিক্যাল স্ট্রাকচার প্রদর্শন করে। এই যে রিপ্রেজেন্ট দ্য লজিক্যাল স্ট্রাকচার অফ এ ডাটাবেস, দেন কি করে এন্টিটিস ইনক্লুড অ্যাট্রিবিউটস রিলেশনশিপস। মানে এন্টিটি কি, অ্যাট্রিবিউট কি, রিলেশনশিপস, প্রত্যেকটা তো আমাদের জানতে হবে। প্রথমে আমরা দেখি মুখ্য উপাদানের মধ্যে এন্টিটি কি। এন্টিটি হচ্ছে মূলত এমন একটা অবজেক্ট যেটা কি করে, যার ডাটা আকারে সংরক্ষিত থাকে। যেমন হচ্ছে স্টুডেন্ট, কোর্স, কোম্পানি। যে স্টুডেন্ট, কোর্স, কোম্পানি গুলো হচ্ছে আমাদের এন্টিটি। দেন হচ্ছে অ্যাট্রিবিউট। এখন এই যে স্টুডেন্ট, কোর্স, কোম্পানি, এগুলোর জন্য আলাদা হচ্ছে স্টুডেন্ট আইডি, কোর্স নেম, এমপ্লয়ি, কোম্পানির এমপ্লয়ি থাকবে, এমপ্লয়ি ইমেল থাকবে মাস্ট, কোর্সের কোর্স নেম থাকবে, স্টুডেন্টের স্টুডেন্ট আইডি থাকবে। এইগুলাকে মূলত হচ্ছে কি, যেটা হচ্ছে এন্টিটি এর বৈশিষ্ট্য। এন্টিটি এর বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। দেন হচ্ছে আমাদের রিলেশনশিপ এন্ড সম্পর্কগুলা। এই যে এন্টিটি অ্যাট্রিবিউট এর সম্পর্কগুলো আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? এখন কানেকশন বিটুইন এন্টিটিস, কানেকশন কিসের সাথে? এন্টিটিস এর সাথে। একটা আরেকটার সাথে সম্পর্ক কিভাবে সেটা, স্টুডেন্টস এনরোলস ইন এ কোর্স। এই যে একজন স্টুডেন্ট কি, মানে এই একটা আরেকটার সাথে সম্পর্কিত, এটা দেখা যাচ্ছে স্টুডেন্ট এনরোলস ইন এ কোর্স, অর্থাৎ একজন স্টুডেন্ট একটি কোর্সে এনরোল করে, সেটা কি রিলেশনশিপ। ইআর মডেলটাই, এটা আমি এখানে পুরো একটা ডায়াগ্রাম দিয়েছি। আমাদের 3টা প্রথমে মুখ্য উপাদান, এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ। এন্টিটির মধ্যে স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি। দেন হচ্ছে অ্যাট্রিবিউট, কি কি থাকে, কি, কম্পোজিট, মাল্টিভ্যালুড, ডিরাইভ। দেন রিলেশনশিপ গুলো কি কি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, আবার মেনি টু মেনি। 4 ধরনের রিলেশনশিপ থাকে। এই টেবিলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের জেনে রাখা দরকার। এরপরে আসি, হোয়াই ইউজ ইআর ডায়াগ্রামস ইন ডিবিএমএস। কেন আমরা এটা ব্যবহার করা হয় মূলত ডিবিএমএস এ, আমরা কেন এটা ব্যবহার করি? এটা কি করে, আমাদের ইআর মডেলকে, এই যে ইআর যে ডায়াগ্রাম, সেগুলো কি করে, ইআর মডেল অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ যে মডেল গুলো থাকে সেগুলোকে প্রদর্শন করে, আর যেগুলো কি সহজে মেকিং দেম ইজি টু কনভার্ট ইনটু রিলেশনস, অর্থাৎ টেবিল আকারে সেগুলোকে কনভার্ট করা খুব ইজি হয় ইআর মডেলের মাধ্যমে যদি করা হয়। দেন হচ্ছে these diagrams serve the purpose of real world modeling of objects which makes them intently useful. যেগুলো কি করে, বাস্তব বিশ্বের অবজেক্ট যেগুলো আছে সেগুলোকে, মডেল গুলোকে ব্যবহার করার জন্য, মডেল করার জন্য সেগুলো কি ব্যবহারযোগ্য। দেন হচ্ছে প্রযুক্তিগত, স্কিমার মতো টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন হয় না। আনলাইক টেকনিক্যাল স্কিমার্স, ইআর ডায়াগ্রামস রিকোয়ার নো টেকনিক্যাল নলেজ, এটা টেকনিক্যাল কিন্তু নলেজের প্রয়োজন হয় না। Then they visually model data and its relationships make in complex, অর্থাৎ ডাটা সম্পর্কগুলোকে ভিজুয়ালি প্রদর্শন করে। দেন হচ্ছে জটিল সিস্টেম গুলো কি করে, মেক ইন কমপ্লেক্স সিস্টেমস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমাদের সিস্টেম গুলোকে, জটিল সিস্টেম গুলো বোঝা সহজ হয়। এবারে সিম্বলস ইউজ ইন ইআর মডেল। ইআর মডেলের মধ্যে যে আমরা মডেল বলতেছি, তার মানে সেটা একটা ডায়াগ্রাম আকারে থাকবে, ডিজাইন কিন্তু বলতেছি। কারণ সেখানে কোনটা আমরা, আমাদের কিছু সিম্বল ইউজ করার প্রয়োজন হয় লজিক্যাল ভিউ মডেল করার জন্য। এগুলো কি কি সেটা দেখি আমরা। প্রথমে হচ্ছে রেক্টেঙ্গল। এই যে রেক্টেঙ্গল, এটা আমরা কি করি, এন্টিটিস ইন ইআর মডেল। ইআর মডেলের জন্য কিন্তু এটা আমাদের ব্যবহার করা হয়। এই যে এটা ক্ষেত্রে এন্টিটি, যেহেতু এন্টিটিস কি কি বলেছিলাম, স্টুডেন্ট, কোর্স,
কোম্পানিগুলো এন্টিটিস ছিল। দেন হচ্ছে অ্যাট্রিবিউটস, যখন আমরা মডেলের মধ্যে করব তখন অ্যাট্রিবিউটস এই যে এরকম একটা গোল চিহ্ন দিয়ে ভিতরে অ্যাট্রিবিউটস আমাদের অ্যাট্রিবিউট কি ছিল, স্টুডেন্ট আইডি অথবা কোর্স নেম অথবা এমপ্লয়ি ইমেল, এমপ্লয়ি আইডি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। অর্থাৎ সেটা কি, এন্টিটি সেট বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য লেখার জন্য আমাদের এরকম একটা চিহ্ন দিয়ে এক্লিপস উপবৃত্ত দিয়ে সেখানে কি করতে হবে, এক্লিপস হচ্ছে পরাবৃত্ত। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে দিয়ে আমাদের কি করতে হবে, ভিতরে লিখতে হবে ডায়মন্ড রিলেশনশিপস অ্যামং এন্টিটিস। এটা কি করতেছে, আমাদের রিলেশনশিপ বোঝানোর জন্য। ওই যে এন্টিটিস অ্যাট্রিবিউট এন্টিটিস এর যে হচ্ছে রিলেশন, যেমন হচ্ছে স্টুডেন্ট কি করতেছে, একটা কোর্স এনরোল করতেছে, এই যে সম্পর্ক, সেটা বোঝানোর জন্য সেটা যখন লিখবো তখন আমাদের এন্টিটিস এই যে কোনটা ইয়ে করতে হবে, চিহ্ন ডায়মন্ড চিহ্নটা দিতে হবে। এরপর attributes to entities and entity sets with other relationship types, অন্য রিলেশনশিপ বোঝানোর জন্য লাইন ইউজ করা হয়। আবার ডাবল এক্লিপস কখন, মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউটস। আর এরপর উইক এন্টিটির জন্য ডাবল রেক্টেঙ্গল। এগুলো হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, তখন আপনারা জাস্ট এখন সিম্বল গুলো জেনে রাখেন। সিম্বল গুলো রেক্টেঙ্গল, এক্লিপস, যেমন লাইন, ডাবল এক্লিপস, ডাবল রেক্টেঙ্গল, এগুলো আমাদের জেনে রাখলে ভালো হবে। এরপর হচ্ছে পরবর্তীতে আমাদের কাজে লাগবে, আমরা যখন মডেল ডায়াগ্রাম করবো, ড্র করবো, তখন আমাদের লাগবে। আমি প্রথমে হোয়াট ইজ এন্টিটি, এন্টিটি কি, আমি কিন্তু বলেছিলাম এন্টিটি কি। তারপর আবার হচ্ছে এন্টিটি কি করে, এই যেখানে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, বাস্তব জগতের অবজেক্ট, কনসেপ্ট অর্থাৎ ধারণা, অর থিম অ্যাবাউট হুইচ ডাটা ইজ স্টোরড ইন এ ডাটাবেস। অর্থাৎ কি করে, এন্টিটি হলো বাস্তব জগতের অবজেক্ট, ধারণা বা জিনিস, যা কি করে, যার ডাটাবেজে সংরক্ষিত হয়। ইট অ্যাক্ট অ্যাজ এ, অর্থাৎ এই যে যেমন আমরা স্টুডেন্ট, কোম্পানি, কোর্স, এগুলোর ডাটাগুলোই সংরক্ষিত করে কিসে, এন্টিটি। ইট অ্যাক্ট অ্যাজ এ বিল্ডিং ব্লক অফ এ ডাটাবেস। এটা মূলত ডাটাবেসের মূল নির্মাণ ব্লক হিসেবে কাজ করে। টেবলস ইন রিলেশনাল ডাটাবেস রিপ্রেজেন্ট দিস এন্টিটি। রিলেশনাল কি করে, ডাটাবেসের টেবিলগুলো এই এন্টিটি গুলোকে উপস্থাপন করে। মানে এক্সাম্পল গুলো কি, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস, যেমন হচ্ছে পার্সন, কার, এমপ্লয়ি, এটসেট্রা। কনসেপ্ট, কোর্স। রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট গুলো দেখি, বাস্তবের যে জিনিসগুলো, পার্সন, কার, এমপ্লয়ি, এটসেট্রা। কনসেপ্ট বলতে এই যে কোর্স, ইভেন্ট, রিজার্ভেশন, এটসেট্রা। আর থিংস হচ্ছে কি কি জিনিসগুলো, প্রোডাক্ট, ডকুমেন্ট, ডিভাইস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের এন্টিটি। যে এন্টিটি হচ্ছে টাইপ গুলো কি, স্ট্রাকচার সংজ্ঞায়িত করে। এন্টিটি টাইপ ডিফাইন্স দ্য স্ট্রাকচার অফ অ্যান এন্টিটি while while individual instances of that type represent specific entities. একটা নির্দিষ্ট এন্টিটি টাইপ কি করে, সব এন্টিটি গুলোর সমষ্টি হলো কি এন্টিটি সেট। এক্সাম্পল দেখি, এন্টিটি সেট, এই যে হোয়াট ইজ এন এন্টিটি সেট, এটা এইখানে এক লাইনে বুঝিয়ে দিয়েছে, সেটা বলার দরকার নেই। দেখি, আচ্ছা, মানে এন্টিটি টাইপ গুলো দেখি এখন। প্রথমে দেখি এই যে এন্টিটি টাইপ, স্টুডেন্ট। স্টুডেন্ট এটা কি সিম্বল, এটা কেন দেওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে আমাদের ওই যে বলা হয়েছে এন্টিটিকে রেক্টেঙ্গুলার ভিতরে লেখা হয়। আর এন্টিটি টাইপ যখন হয় সেট আকারে, তখন ইউ1 ইউ2 এইভাবে লেখা হয়। টাইপস অফ এন্টিটি, এই যেখানে আমি একটা ইয়া দেখিয়েছিলাম ডায়াগ্রাম, এই যে এখানে এন্টিটির মধ্যে আমাদের দুই ধরনের হয়, স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটি। তাহলে স্ট্রং, উইক এগুলো কিভাবে সেটা আমরা দেখবো। স্ট্রং এন্টিটি বলতে কি, উইক এন্টিটি বলতে কি, সেটা। স্ট্রং এন্টিটি ইজ এ টাইপ। স্ট্রং এন্টিটি কি এমন একটা এন্টিটি যা কি মূলত অ্যাট্রিবিউট দ্বারা স্বতন্ত্রভাবে, অ্যাট্রিবিউট দ্বারা কি হয়, স্বতন্ত্রভাবে শনাক্তযোগ্য, আবার অন্য কোনো এন্টিটি এর উপর নির্ভরশীল না। এটা কিন্তু অন্য কোনো এন্টিটি, যেমন হচ্ছে আপনার এমপ্লয়ি, এমপ্লয়ি আবার স্টুডেন্ট, প্রোডাক্ট, এগুলো কিন্তু অন্য কোনো এন্টিটির উপর নির্ভরশীল না। অর্থাৎ এমপ্লয়ির জায়গায় এমপ্লয়িটা স্টুডেন্টের উপর নির্ভরশীল না, স্টুডেন্ট ওইগুলো প্রোডাক্ট, এগুলো প্রত্যেকেরই স্বাধীন। এটা হচ্ছে মূলত স্ট্রং এন্টিটি।
মূলত এটা হচ্ছে ওই যে স্ট্রং এন্টিটি, এগুলোকে কি দ্বারা, একটা সাধারণ এটাকে এন্টিটিকে সাধারণ এটাকে দ্বারা প্রদর্শিত করা হয়। এরপরে আসে এবার উইক এন্টিটি। উইক এন্টিটির ক্ষেত্রে কি হবে? উইক এন্টিটির ক্ষেত্রে মূলত হচ্ছে নিজের অ্যাট্রিবিউট দ্বারা এটা স্বতন্ত্রভাবে শনাক্ত করা যায় না। শনাক্ত করার জন্য কি করা লাগে? আমাদের স্ট্রং এন্টিটি এর উপর, তো স্টুডেন্ট, এই যে আমি এখানে যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম, স্টুডেন্ট বা কোম্পানি, এগুলা কি করতে হয়? এদের উপর নির্ভরশীল হতে হয়। আর এদের ক্ষেত্রে, উইকের ক্ষেত্রে ডাবল আয়তক্ষেত্র আয়তক্ষেত্র ব্যবহার করা হয় উইক এন্টিটির ক্ষেত্রে। এই যে এখানে মূলত উইক এন্টিটির হচ্ছে পার্টিসিপেন্ট সবসময় কি হয়? টোটাল হবে এখানে। আচ্ছা, এরপরে দেখি আবার যদি আপনার স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটির মধ্যে যদি সম্পর্ক দেখায়, সম্পর্ক যদি যে এখানে লেখা হয়েছে স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটি এর মধ্যে, এই যে কোথায় weak entity type and its identifying strong entity type is called identifying relationship and it is represent, এটা ডাবল ডায়মন্ড। এই যে ডায়মন্ডের চিহ্নটা এভাবে ছিল, কিন্তু যখন আমাদের উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটি এর সম্পর্ককে আইডেন্টিফাইং রিলেশনশিপ বলা হয়, যেটা হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রামে ডাবল ডায়মন্ড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এরপরে উদাহরণগুলো কি কি দেখি। এক কোম্পানি মে স্টোর, এখানে বলা হয়েছে এটা কোম্পানি কি কি করতে পারে। আমি এক্সাম্পলটা বলতেছি, এখান থেকে আপনারা দেখে নেবেন এটা কি করে। একটা কোম্পানি এমপ্লয়ের কি করে? ডিপেন্ডেন্টস, সেটা কিসের কিসের? প্যারেন্টস, চিলড্রেন, স্পাউস, এর কি করতে পারে? তথ্য সংগ্রহ করতে পারে। আবার ডিপেন্ডেন্টস কারা? এই যে প্যারেন্ট, চিলড্রেন, স্পাউস, এরা কি করে? নিজেরা এমপ্লয়ি ছাড়া কিন্তু থাকতে পারে না, কারণ এরা তো এমপ্লয়ি সূত্র ধরে এদের ইনফরমেশন গুলো নেওয়া হবে, তো এদের তো আলাদা, এরা ডিপেন্ডেন্ট কার উপর? এমপ্লয়ীদের উপর। এই জন্য এগুলো হচ্ছে, এই যেগুলো হচ্ছে উইক এন্টিটি। আর স্ট্রং কোনটা? স্ট্রং হচ্ছে এমপ্লয়ি। এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে, কারণ একটা কোম্পানি থেকে আপনি এমপ্লয়ি, এখন আপনার হচ্ছে চিলড্রেন, প্যারেন্ট, তারপরে স্পাউস, এইগুলোর যে ইনফরমেশন গুলা সেগুলো কিন্তু নিবে। এখন আপনার ভিত্তিতে কিন্তু ইনফরমেশন গুলো, ডাটাবেস গুলো সংগ্রহ করা হবে। এদের এই যে আপনার ভিত্তিতে যেহেতু নেওয়া হচ্ছে ওগুলো উইক এন্টিটি, আর আপনি নিজে হচ্ছে স্ট্রং এন্টিটি, অর্থাৎ এমপ্লয়ি হচ্ছে স্ট্রং এন্টিটি, প্যারেন্ট, চিলড্রেন, স্পাউস এগুলো যেহেতু এমপ্লয়ির উপর নির্ভরশীল, সেজন্য এগুলো হচ্ছে উইক এন্টিটি। এবার এরপরে দেখি, এই যে এখানে আমি এক্সাম্পল হিসেবে কাস্টমার, তারপরে হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, এগুলো হচ্ছে, অর্থাৎ মূলত কাস্টমার হচ্ছে স্ট্রং এন্টিটি। এটা কি করে? উইক এন্টিটি কি? লোন। লোন কেন? কাস্টমারের উপরে এটা ডিপেন্ডেন্ট। লোনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? কাস্টমার না থাকলে লোন কাকে দিবে? ঠিক আছে, লোনটা হচ্ছে উইক এন্টিটি। এগুলোর মানে এগুলোর মধ্যে কি কি থাকতে পারে সেটা দিয়েছে। মূলত এখানে কাস্টমার হচ্ছে স্ট্রং এন্টিটি, আর লোন তো অবশ্যই কাস্টমার, কিন্তু লোনের উপর ডিপেন্ড। লোন কিন্তু নিতে গেলে কাস্টমার লাগবে, দ্যাটস ওয়াই লোনটা হচ্ছে উইক এন্টিটি। এরপরে দেখি অ্যাট্রিবিউটস নিয়ে, এখানের মধ্যে ইয়ার মডেল। ইয়ার মডেলে হচ্ছে অ্যাট্রিবিউট গুলো কি কি? এই যে অ্যাট্রিবিউট হচ্ছে মূলত এন্টিটি টাইপের বৈশিষ্ট্য যা এন্টিটিকে কি করে? সংজ্ঞায়িত করে। এটা মূলত অ্যাট্রিবিউট কি? ইয়ার, এই যে এন্টিটি টাইপ যেগুলো, সেগুলোর বৈশিষ্ট্য যা কি করে? এন্টিটিকে সংজ্ঞায়িত করে। উদাহরণ হচ্ছে এখানে, এই যে ফর এক্সাম্পল, ফর স্টুডেন্ট এন্টিটি রোল নাম, নেম, ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নেম, আর ইত্যাদি। এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাট্রিবিউট। এগুলো হচ্ছে এন্টিটি টাইপ। যেমন স্টুডেন্ট যদি বলা হয়, যেখানে বলা হয়েছে স্টুডেন্ট, ফর স্টুডেন্ট, এই যে স্টুডেন্টের রোল নাম, স্টুডেন্টের এন্টিটি গুলো কি কি থাকতে পারে? রোল নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল, এগুলো হচ্ছে কি মূলত প্রত্যেকটা আলাদা আলাদা, এই যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট। এরপরে ইয়ার ডায়াগ্রামে মূলত কি হয়? অ্যাট্রিবিউট গুলো প্রদর্শিত হয়, ওই যে প্রদর্শিত হয় কি আকারে বলা হয়েছিল? অ্যাট্রিবিউট গুলো এন্টিটির পরে এন্টিটির পরে অ্যাট্রিবিউট ওভাল আকারে এভাবে ভিতরে লিখতে হয়। যেমন আমি যদি বলি স্টুডেন্ট, স্টুডেন্টটা কিভাবে থাকবে? স্টুডেন্ট হচ্ছে এই যে আয়তাকার, এটার কারণ এটা সরাসরি এন্টিটি, কারণ এটার ভিত্তিতে আমি যদি রোল লিখি এখানে, তাহলে রোল হবে এভাবে ওভাল আকারে, কারণ স্টুডেন্টের এটা কি হবে? অ্যাট্রিবিউট।
কারণ এন্টিটির বৈশিষ্ট্যটাই ধারণ করে কিসে, প্রকাশ করে অ্যাট্রিবিউটে। এখন অ্যাট্রিবিউট কয় ধরনের আছে? প্রথমটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি, এই যে কি অ্যাট্রিবিউট, যেটা কি প্রত্যেকটা এন্টিটি কে ইউনিক ভাবে শনাক্ত করে। দি অ্যাট্রিবিউট হুইচ কি করে ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ entity in the entity set is called the key attribute. For example, roll will be unique for each student. In your diagram, the key attribute. তা মূলত হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে এখানে কি দিচ্ছি, রোল নাম কি প্রতিটা স্টুডেন্টের জন্য কিন্তু ইউনিক। এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কারণ আপনার নেম কিন্তু সেম হতে পারে একটা ক্লাসরুমে, কিন্তু রোল আইডি এগুলো কিন্তু সেম হবে না। সেজন্য এটা কি হতে পারে, কি অ্যাট্রিবিউটের মধ্যে এই যে রোল যেটা কি করে, কি অ্যাট্রিবিউটের কাজটা কি আমাদের প্রত্যেকটা এন্টিটিকে আলাদাভাবে ইউনিক ভাবে শনাক্ত করে। ইয়ার ডায়াগ্রাম, এই যে দি কি অ্যাট্রিবিউট ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যান ওভাল উইথ অ্যান আন্ডারলাইন। এই যেখানে একটা দেখি এক্সাম্পল, যেমন রোল নাম, আমরা এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, সেটার একটা অ্যাট্রিবিউট হচ্ছে রোল নাম। রোল নাম এটা কিন্তু ইউনিক। ইউনিক সেই কারণে, ইউনিক যদি হয় কি অ্যাট্রিবিউট, এই যে কি অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট যদি হয় আমাদের ওভালের ভিতর তো আমরা লিখবো রোল নামটা লিখেছি, দেন হচ্ছে এই যে আন্ডারলাইনটা মাস্ট আপনাকে দিতে হবে। এটা যদি না দেন তাহলে সেটা কি অ্যাট্রিবিউটটা কিন্তু বোঝাবেন। দেন হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে মূলত এমন অ্যাট্রিবিউট যা হচ্ছে মূলত অন্যান্য অ্যাট্রিবিউটের সমষ্টি। আর অন্যান্য অ্যাট্রিবিউট বলতে অ্যাড্রেস অ্যাট্রিবিউট, যেমন হচ্ছে আমি যদি বলি অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে আপনার হচ্ছে স্টেট থাকতে পারে, রাস্তার নাম্বার, সিটি কোথায়, স্টেট কোথায়, কোন দেশ, কোন রাষ্ট্রের মধ্যে, এইগুলো হচ্ছে অ্যাড্রেস। অর্থাৎ আপনার অ্যাট্রিবিউট, আপনার অ্যাট্রিবিউটটা আবার তার মধ্য থেকে আবার কি কি অ্যাট্রিবিউট হইতে পারে সেগুলোর সমষ্টি হচ্ছে মূলত আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট। যেমন আমি ফর এক্সাম্পল হিসেবে বলেছি অ্যাড্রেস, অ্যাড্রেস একটা অ্যাট্রিবিউট, অ্যাড্রেস একটা অ্যাট্রিবিউট। অ্যাড্রেস যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে স্ট্রিট, রুট থেকে শুরু করে আপনার বাসার নাম্বার, আপনার সিটি, আপনার শহরের নাম, আপনার এলাকার নাম, উপজেলা সবগুলো কিন্তু আপনাকে লিখতে হয়। সেটা হচ্ছে কি কম্পোজিট অ্যাট্রিবিউট। যেটা কি করা হয়, ওভালের ভিতরে আরো ওভাল আকারে দেখানো হয় যে মূলত এই যে অ্যাড্রেসে কি কি, এটা ওভাল, এরপর এগুলো আলাদা আলাদা করে এগুলো ওভালের মধ্যে দেখানো হয়েছে। এটাকে বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট। এরপর আছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড এর কাজটা হচ্ছে মূলত অ্যাট্রিবিউট যা একটা এন্টিটি এর জন্য কি করতে পারে, একাধিক মান নিতে পারে। অর্থাৎ উদাহরণ হচ্ছে ফোন নাম্বার, একটা স্টুডেন্টের কিন্তু একাধিক ফোন নাম্বার। মাল্টি ভ্যালু এটা মূলত কি একটা অ্যাট্রিবিউট। একটা অ্যাট্রিবিউট মানে একজন স্টুডেন্ট, একটা এন্টিটি। এন্টিটি কি, আমি বলেছি একটা স্টুডেন্ট, এটা কি থাকতে পারে, এটা হচ্ছে স্টুডেন্টটা কি এন্টিটি, মানে স্টুডেন্টের এবার ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বারটাকে কি বলা হয় আমাদের অ্যাট্রিবিউট, ফোন নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটকে আমরা কিভাবে চিহ্নিত করে লিখি, আমরা এই যে স্টুডেন্টকে আমরা আইতাকার এর মধ্যে লিখবো, এরপরে এইভাবে চিহ্ন দিয়ে দেন হচ্ছে ফোন নাম্বারটা আমাদের কি করতে হয় ওভালের মধ্যে, কারণ এটা স্টুডেন্টের অ্যাট্রিবিউট। আর ফোন নাম্বার কিন্তু একজন স্টুডেন্টের অনেকগুলো থাকতে পারে। আমি যদি বলি ডেট অফ বার্থ, একজন স্টুডেন্টের অনেকগুলো ডেট অফ বার্থ থাকবে না। লোকেশন আবার হচ্ছে ফোন নাম্বার, সরি রোল নাম্বার, সেটা একজন স্টুডেন্টের একাধিক থাকতে পারে না। লোকেশন হ্যাঁ গ্রামের বাড়ি, আবার হচ্ছে এই যে স্থায়ী অস্থায়ী এগুলো থাকতে পারে, কিন্তু ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার এই যে যখন একের অধিক থাকে, আমাদের একজন স্টুডেন্টের এই জিনিসটা আমি ফোন নাম্বার যদি বলি মানে সেটা একাধিক থাকতে পারে। সেই কারণে এটা ডাবল ওভাল দ্বারা কি করা হয়, প্রদর্শিত করা হয়। প্লাস হচ্ছে এই যে ওভাল তো থাকবে ভিতরে ফোন নাম্বার, আর এটা কিন্তু ইউনিক না। এই জন্য ইউনিক যদি হইতো তাহলে নিচে কিন্তু আমাদের আন্ডারলাইন দিতে হইতো।
একাধিক যদি মূলত কি বলা হয়েছে, একটা রেস্টুরেন্টের একাধিক ফোন নম্বর থাকতে পারে, মাল্টি ভ্যালু, মাল্টি মানে বহু, এটা বুঝতেই হবে। দেন হচ্ছে ডিরাইভড, ডিরাইভড অ্যাট্রিবিউট, এটা হচ্ছে এমন অ্যাট্রিবিউট যা অন্যান্য অ্যাট্রিবিউট থেকে নির্ণয় করা যায়। অন্যান্য অ্যাট্রিবিউট যেটা হচ্ছে ডেট অফ বার্থ থেকে নির্ণয় করা যাবে। আপনি যদি ডেট অফ বার্থ বলেন তাহলে আপনার এজ কিন্তু বের করা যাবে খুব সহজে। এটাকে বলা হয় মূলত অন্যান্য অ্যাট্রিবিউট থেকে যদি অ্যাট্রিবিউট নির্ণয় করা যায় তখন সেটা হবে ডিরাইভড। অর্থাৎ কি বলেছি, আপনি যদি ডেট অফ বার্থ বলেন তাহলে আপনার এজ কিন্তু খুব ইজিলি বের করা যায়। এটার ক্ষেত্রে ড্যাশড ওভাল দ্বারা দেখানো হয়। এই যে ড্যাশড মানে ওভাল আকারে থাকবে, কিন্তু এই যে ওভাল, এই ডট 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 এভাবে দিতে হবে, ওভাল আকারে দিবেন। কিন্তু মানে আপনারা, আমরা এতক্ষণ এইভাবে পুরো লাইন টেনে দিচ্ছি না, এইভাবে দিতে দিতে পারবো না। ড্যাশ, এখানে লেখা হয়েছে ড্যাশ ওভাল, অর্থাৎ হচ্ছে ওভালের মতোই দেবে কিন্তু ডট ডট আকারে, ড্যাশ আকারে। ঠিক আছে, তো এই যে আমি যে সিম্বল গুলা দেখিয়েছি, সিম্বল গুলার ইউজ গুলো কিন্তু আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। দেন এই যে একজন স্টুডেন্ট, তার কি কি থাকতে পারে, এটা এন্টিটি, তার অ্যাট্রিবিউট কি কি থাকতে পারে, এজ, এজ হলে ডট ডট, ফোন নাম্বার যেহেতু মাল্টি ভ্যালিউড এটা কি ডিরাইভ, আর ডেট অফ বার্থ থাকতে পারে, ডেট অফ বার্থ থেকে কিন্তু আমাদের এজটা বের করা হয়, সেজন্য এটা ডট ডট আকারে। দেন হচ্ছে আবার কি কি থাকতে পারে, রেস্টুরেন্টের নেম, রুল নাম, রুল নাম কিন্তু ইউনিক, সেজন্য কেন আন্ডারলাইন। আবার অ্যাড্রেস, অ্যাড্রেস থেকে আবার কি কি থাকতে পারে, কান্ট্রি, স্টেট, সিটি, স্টেট, প্রত্যেকটা সুন্দর করে এতক্ষণ যেটা আলাদা আলাদা করে সেটা একদম পুরো একটা আমি ইয়ার মডেল করে ফেলছি। দেন ডিগ্রি অফ এ রিলেশনশিপ সেট, ডিগ্রি অফ এ রিলেশনশিপ সেটের ক্ষেত্রে আমরা দেখি রিলেশনশিপ সেটে মূলত কতটা এন্টিটি সেট অংশগ্রহণ করছে সেটাকে বলা হয় রিলেশনশিপ সেটের ডিগ্রি। কতটা মূলত এন্টিটি সেট অংশগ্রহণ করছে সেটাই কি বলা হয় রিলেশনশিপ সেটের ডিগ্রি। এখন প্রথমটা দেখি ইউনারি অথবা রিকার্সিভ রিলেশনশিপ। এটা মূলত হচ্ছে এই রিলেশনশিপে শুধুমাত্র একটি এন্টিটি সেট অংশগ্রহণ করতে পারে। একটা যদি এন্টিটি সেট অংশগ্রহণ করে সেটা হচ্ছে ইউনারি অথবা রিকার্সিভ রিলেশনশিপ। যেমন এই যে এখানে একজন ব্যক্তি, এই যে লেখা হয়েছে এক্সাম্পল, ওয়ান পার্সন ইজ মেরিড টু অনলি ওয়ান পার্সন, একজন মানুষ একজন মানুষকে বিয়ে করতে পারে, একজন। এটা হচ্ছে ইউনারি আর রিকার্সিভ রিলেশনশিপ। এরপরে দেন হচ্ছে এই যে আমি এখানে লিখে দিয়েছি পার্সন মেরিড টু, এটাকে বলা হয় কি, এখানে আমরা দেখি পার্সন, এটা কিন্তু আমাদের এন্টিটি ছিল না, আয়তাকার ক্ষেত্রের মধ্যে দেওয়া হয়েছে মেরিড টু। এটা কিসের মধ্যে, কারণ এটা বৈশিষ্ট্য, এই জন্য ডায়মন্ডের মধ্যে দেওয়া হয়েছে। এই যে পার্সন মেরিড, আর মেরিড হলে পার্সন কি করতে পারতেছে, মানে বিয়েটাও তো পার্সনকে, সেজন্য দুই দিক থেকে দেওয়া হয়েছে। দেন বাইনারি রিলেশনশিপ, বাইনারি রিলেশনশিপের ক্ষেত্রে দুইটা এন্টিটি সেট অংশগ্রহণ করলে সেটাকে বলা হয় বাইনারি। বাই মানে দুই, সেটা মনে রাখলেই হচ্ছে। ইউনারির ক্ষেত্রে এক, বাইনারির ক্ষেত্রে দুই, অর্থাৎ দুইটা যদি আমাদের এন্টিটি সেট অংশগ্রহণ করে তাহলে সেটাকে বলা হয় বাইনারি রিলেশনশিপ। অর্থাৎ এই যে হয় there are two entity set participating in a relationship, the relationship is called a binary relationship. For example, a student is enrolled in a course, ঠিক আছে, মানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে একটা স্টুডেন্ট একটা কোর্সে এনরোল করে। স্টুডেন্ট সেটা কিন্তু একটা এন্টিটি, আবার কোর্স সেটাও কিন্তু একটা এন্টিটি। দুটি এন্টিটি সেট যদি অংশগ্রহণ করে সেটাই বলা হয়েছে বাইনারি। কারণ যেহেতু দুইটা এন্টিটি, দুইটাই যেহেতু অংশগ্রহণ করতেছে তাহলে সেটা কি সম্পর্ক, বাইনারি রিলেশনশিপ। এরপরে টার্নারি, টার্নারি রিলেশনশিপের ক্ষেত্রে টার্নারি বোঝাই যাচ্ছে তাহলে তিন হবে, তিনটা এন্টিটি কি করবে, এন্টিটি সেট অংশগ্রহণ করবে টার্নারি রিলেশনশিপের ক্ষেত্রে। এই যে স্টুডেন্ট, কোর্স, ইনস্ট্রাক্টর, তিনটা কি করতেছে, এনরোল, তাহলে টার্নারি রিলেশনশিপ। তিনটা যদি কি করা হয়, এন্টিটি সেট অংশগ্রহণ করে। এরপর এন,
এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে বলা হয়েছে অ্যান্টি, এটা নির্দিষ্ট না, অ্যান্টি যদি অ্যান্টিটি সেট অংশগ্রহণ করে অনেকগুলো পেশেন্ট, ডক্টর, মানে চিকিৎসার ক্ষেত্রে প্রেসক্রিপশন, হসপিটাল দরকার, পেশেন্ট দরকার, ডক্টর দরকার, এটা কি অ্যান্টিটি, এন আর ই রিলেশনশিপ। এরপর কার্ডিনালিটি ইন ইয়ার মডেল, ইয়ার মডেলের কার্ডিনালিটি মূলত হচ্ছে কি রিলেশনশিপ সেটে কি হবে, একটি এন্টিটি সেট সর্বাধিক কতবার, এই যে দি ম্যাক্সিমাম নাম্বার সর্বাধিক কতবার অংশগ্রহণ করতে পারে সেটাকে বলা হয় মূলত রিলেশনশিপ সেটে। এই যে রিলেশনশিপ সেটে একটা এন্টিটি সর্বাধিক কতবার অংশগ্রহণ করতে পারে সেটাকে বলা হয় কার্ডিনালিটি। আবার বলে কার্ডিনালিটিটা হচ্ছে একটা রিলেশনশিপ সেট। রিলেশনশিপ সেটে একটা এন্টিটি এর এন্টিটি সর্বাধিক, একটা এন্টিটি সেটের এন্টিটি সর্বাধিক কতবার অংশগ্রহণ করতে পারে সেটা হচ্ছে কার্ডিনালিটি। এটার ডিফারেন্ট টাইপ, বিভিন্ন ধরনের টাইপ আছে। প্রথমটা হচ্ছে 1:1, 1:1। এটা হচ্ছে 1:1 থেকে প্রতিটি এন্টিটি প্রতিটি রিলেশনশিপে একবার। আচ্ছা, এখন দেখি আমরা প্রথম হচ্ছে 1:1। 1:1 এর কাজটা কি, প্রতিটি এন্টিটি কি করে রিলেশনশিপে একবারই অংশগ্রহণ করতে পারে। যেমন একজন ব্যক্তিকে কেবল একটি পাসপোর্ট ইস্যু করা হয় এবং প্রতিটি পাসপোর্ট কিন্তু একজন ব্যক্তির জন্য, কিন্তু একজনের জন্য, আর একজনে তো আর সেম একটা পাসপোর্ট দিয়ে তো দুইজন তুলতে পারবে না, তো ওইটাকে বলা হয় 1:1। আর এটা সেট রিপ্রেজেন্টেশন অনুযায়ী সেট রিপ্রেজেন্টেশন করে পার্সন 1:1 পাসপোর্ট, অর্থাৎ একটা পার্সন আর পার্সনের জন্য একটা পাসপোর্ট। এটা হচ্ছে 1:1 রিলেশনশিপ। দেন এরপরে আসছে এবার, এটা আরেকটা এক্সাম্পল হিসেবে এখানে হচ্ছে এই যে পার্সন ইস্যু, আমার একটা পার্সনের জন্য একটা পাসপোর্ট। আর সেট আকারে এই যে A1 B1, অর্থাৎ পাসপোর্ট যদি এটা পার্সোনাল হয় এটা পাসপোর্ট, তাহলে এটা কিন্তু একটাই এতে কিন্তু এটা এইখানে কিন্তু একটা A4 আছে, এই জায়গায় কিন্তু আরেকটা নাই বলে কিন্তু এটা কিন্তু পুরোটার সাথে কানেক্ট করতে পারতেছি না, সেজন্য তিনটা একটা আরেকটার সাথে 1:1 রিলেশনশিপ সেট তৈরি হয়েছে, বাট এটা তৈরি হয় না, যেটা হচ্ছে 1:1 কে বোঝাচ্ছে। যেহেতু এখানে আমার পার্সন থাকলে হবে, এই জায়গায় তো আমার পাসপোর্ট বা যেমন হচ্ছে একটা, হ্যাঁ এখানে তো আমাদের পাসপোর্টটা আরেকটা এন্টিটি তো নাই, সেজন্য আমরা কি করতে পারবো না, জাস্ট হচ্ছে অত সর্বাধিক কতবার, এটা সর্বাধিক একবার আপনি একটা পাসপোর্ট একজনের জন্য ইস্যু করতে পারবেন। এটাই হচ্ছে 1:1 রিলেশনশিপ। দেন হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে কি হবে, একটি এন্টিটি মূলত একাধিক এন্টিটির সাথে সম্পর্কিত হতে পারে। In a one to many relationship, one entity, একটা entity কি করতে পারে, can be associated with multiple entities, একটা entity একাধিক এন্টিটির সাথে সম্পর্কিত থাকতে পারে, সম্পর্কিত হতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে একটা সার্জন ডিপার্টমেন্টে, ফর এক্সাম্পল a single surgeon department can have many doctors, একটা সার্জন ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলো ডাক্তার থাকতে পারে, অর্থাৎ ডিপার্টমেন্ট একটা কিন্তু ডাক্তার হচ্ছে অনেকগুলা, মেনি, মানে ডিপার্টমেন্ট হচ্ছে একটা বাট মেনি হচ্ছে কি ডক্টর। একটা ডিপার্টমেন্ট কিন্তু সেখানে মনে করেন অনেকগুলো টিচার, সেই সম্পর্কটা হচ্ছে 1:many রিলেশনশিপ। এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এখানে, সার্জন ডিপার্টমেন্ট হচ্ছে একটা, ওয়ান হ্যাজ মেনি ডক্টর, সার্জন ডিপার্টমেন্ট থাকবে একটা বাট ডক্টরস অনেকগুলো থাকতে পারে। যেটা সেট আকারে যেমন হচ্ছে এই যে আমি যদি মনে করি এই যে এইটা একটা ডিপার্টমেন্ট, সেটা আমি অনেকগুলো ডাক্তারের সাথে কানেক্ট করতে পারবো, সবগুলোর সাথে পারবো, এটা কি হবে 1:many। আপনি একজনের সাথে হোক, দুইজন, তিনজন, একাধিক কিন্তু হবে, মিনিমাম একটা। এরপরে দেখি মেনি টু ওয়ান এর কাছে দেখি এবার, 1:1 কিন্তু একজনের সাথে, আর 1:many আই হোপ বুঝতে পারছি, যদি না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন। এরপরে দেখি মেনি টু ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে মূলত একটা এন্টিটি সেটের
এন্টিটিস রিলেশনশিপে মূলত একবার অংশগ্রহণ করতে পারবে। মূলত হচ্ছে একটা এন্টিটি সেট করতে পারে, একটা এন্টিটি সেটে এন্টিটিস রিলেশনশিপে মূলত একবার অংশগ্রহণ করতে পারবে, অন্য সেটের এন্টিটিস কিন্তু একাধিকবার অংশগ্রহণ করতে পারে। যেমন আমি এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে, যেমন একজন সার্জন কিন্তু অনেক সার্জারি করতে পারবে। একজন সার্জন মানে মনে করি একজন ডাক্তার কিন্তু অনেকগুলো অপারেশন করতে পারবে, কিন্তু একটি সার্জারি শুধুমাত্র একজন সার্জন দ্বারা করা হয়। সার্জারি এখানে একজন সার্জন কিন্তু অনেক সার্জারি করতে পারে, মানে আমি যার কাছে সার্জারি করব ওই যে একটাই তো সার্জারিটা করা হবে, মানে উনি অনেকজনকে দিতে পারবে সার্জারি, বাট উনি একজনকে দিবে, সেজন্য এটা কি হবে, মেনি টু ওয়ান হবে। এখানে আমি যা বলেছি মুখে তা সব লেখা আছে। দেন এই যে মাল্টিপল সার্জারিজ ডান বাই সিঙ্গেল সার্জন, মেনি টু ওয়ান, একজন ডাক্তারের মাধ্যমে কিন্তু মাল্টিপল সার্জারি হইতে পারে, ঠিক আছে? সেটাই হচ্ছে কি মেনি টু ওয়ান। এই এক্সাম্পল দেখলে কিন্তু খুব সহজে বোঝা যায়। দেন এই যে মেনি টু, অনেকগুলা সার্জারি একজন ডাক্তারই কিন্তু করতে পারতেছে, এটাই। দেন মেনি টু মেনি, এটার ক্ষেত্রে হচ্ছে যখন হয় entities in all entities that can take part more than once in a relationship, cardinality is many to many। আর এটার ক্ষেত্রে মূলত হচ্ছে একজন এমপ্লয়ি একাধিক প্রজেক্টে কাজ করতে পারে এবং প্রতিটি প্রজেক্ট, let us assume that an employee can work on multiple projects, অর্থাৎ হচ্ছে একজন রিলেশনশিপের সব এন্টিটি কিন্তু একাধিকবার অংশগ্রহণ করতে পারে, তখন কিন্তু এটি মেন টু মেন রিলেশনশিপ। যেমন হচ্ছে প্রজেক্ট, আমি এক্সাম্পল কি দিয়েছি, একজন এমপ্লয়ি হচ্ছে একাধিক প্রজেক্টে কাজ করতে পারে, আবার ইচ প্রজেক্ট ক্যান হ্যাভ মাল্টিপল এমপ্লয়িজ, আবার এই যে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু একাধিক আবার এমপ্লয়িও থাকতে পারে। প্রত্যেকটা আমি একটা প্রজেক্টে অনেকগুলা হচ্ছে এমপ্লয়ি যেমন থাকতে পারে, আবার একজন এমপ্লয়ি অনেকগুলো প্রজেক্টের সাথে কানেক্ট থাকতে পারে, সেটাই হচ্ছে মূলত মেনি টু মেনি কার্ডিনালিটি করতেছি আমরা। দেন এই যে উদাহরণ এখানে দিয়েছি, এমপ্লয়িজ এর অনেকগুলা প্রজেক্ট একসাথে কাজ করতে পারে, এই যে মাল্টিপল এমপ্লয়িজ, অনেক এমপ্লয়িজ থাকতে পারে একটা প্রজেক্টে, আবার মাল্টিপল প্রজেক্টে কাজ করতে পারে একজন এমপ্লয়ি, সেটা হচ্ছে মেনি টু মেনি কার্ডিনালিটি। এই যে এখানে হ্যাঁ একটা একটার সাথে কানেক্টেড, মাল্টিপল, মেনি টু মেনি শব্দটা শুনে কিন্তু বোঝা যাচ্ছে। দেন এবার পার্টিসিপেশন কনস্ট্যান্টের মধ্যে যে টোটাল পার্টিসিপেশন, যেটা হচ্ছে পূর্ণ অংশগ্রহণ, এটা কি করে, এন্টিটি সেটের প্রতিটি এন্টিটির রিলেশনশিপ অংশগ্রহণ করতে পারত। ইচ এন্টিটি ইন দ্য এন্টিটি সেট মাস্ট পার্টিসিপেট ইন দ্য রিলেশনশিপ ইফ ইচ স্টুডেন্ট মাস্ট এনরোল, অর্থাৎ এটা হচ্ছে এন্টিটি সেট এর প্রতিটি এন্টিটি রিলেশনশিপে অংশগ্রহণ করতে কিন্তু বাধ্য, টোটাল পার্টিসিপেশনে। অর্থাৎ প্রত্যেকটা এন্টিটি সেট যেটা আছে এটা প্রত্যেকটা এন্টিটি রিলেশনশিপে কিন্তু অংশগ্রহণ করতে বাধ্য, মাস্ট করতেই হবে। যেমন প্রত্যেকটা স্টুডেন্ট অবশ্যই একটি কোর্সে এনরোল করবে। ইয়ার ডায়াগ্রামে এটা হচ্ছে এই যে ইয়ার যখন আমরা ডায়াগ্রাম করব তখন ডাবল লাইন দিয়ে কিন্তু এই যে লাইন, এইভাবে ডাবল লাইন দিয়ে কিন্তু এটা রিপ্রেজেন্ট করতে হবে, শো করতে হবে। দেন হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন, আংশিক অংশগ্রহণটা দেখি। এটা হচ্ছে মূলত এন্টিটি সেটের হচ্ছে কিছু রিলেশনশিপে অংশগ্রহণ করতে পারে আবার নাও করতে পারে, এটা কিন্তু বাধ্যতামূলক না। যেমন হচ্ছে কিছু কোর্সে কোন স্টুডেন্ট এনরোল না করলে চলতেছে, সেটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। আচ্ছা, এরপরে এটাতে দেখি পার্শিয়াল পার্টিসিপেশন তো বলেছি। এবার এই যে স্টুডেন্ট এনরোল ইন কোর্স, এখানে এক্সাম্পল সহ দেখতেছি। এইবার হচ্ছে হাউ টু ড্র অ্যান ইয়ার ডায়াগ্রাম। আমি কিন্তু বলেছি কোনটা এন্টিটির ক্ষেত্রে কি করতে হবে, আমাদের রেক্টাঙ্গেল, তারপর অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ওভাল দিতে হবে, এগুলো কিন্তু দেখিয়েছি। তো এটা আমি আবার লিখে দিচ্ছি, আইডেন্টিফাই এন্টিটিস।
আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে এন্টিটিস কি কি। ফার্স্ট ডায়াগ্রামের মধ্যে আইডেন্টিফাই এন্টিটিস, the very first step is to identify all the entities, represent these entities in a rectangle and label them. এটা রেক্টেঙ্গেল আকারে দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে রিলেশনশিপ গুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা কিসের। দেন অ্যাট্রিবিউটস, এরপর হচ্ছে ডিফাইন প্রাইমারি কি হলে তখন কি করতে হয়, আন্ডারলাইন। দেন হচ্ছে রিমুভ রিডান্ডেন্সি, এরপর হচ্ছে ভিডিও ফর ক্লারিটি। আজকে হচ্ছে এতটুকুই। আমি আপনাদের নেক্সট ক্লাসে ইয়ার মডেলের আরো কয়েকটা ডায়াগ্রাম করে দেখাবো। আজকে এতটুকু পর্যন্ত। যারা এইটুকু পর্যন্ত বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন। ধন্যবাদ সবাইকে।